আসসালামু আলাইকুম সবাইকে। অর্গানিক কেমিস্ট্রির এই 3rd নাম্বার পর্বে আমরা ডিসকাশন করব আইসোমারিজম বা সমানতা এই টপিকটা নিয়ে। আইসোমারিজম বেশ বড় একটা টপিক, আমি চেষ্টা করব 3টা পর্বে এটা শেষ করে দেওয়ার। অনেকেই ভাবতে পারো যে একটা টপিকের জন্য 3টা পর্ব লাগবে, এটা কোনো কথা? অনেকেই তো এক পর্বে শেষ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, এক পর্বেও শেষ দেওয়া যায়, তবে সেটা কীভাবে? আমি আমার প্রেজেন্টেশনে সহজ সহজ কন্টেন্টগুলো রাখলাম। হতে পারে সেই সহজ সহজ কন্টেন্টগুলো ইম্পর্টেন্ট কন্টেন্টই, বাট যত ইম্পর্টেন্ট কন্টেন্ট আছে সবগুলো তুমি এখানে ইনক্লুড করে সেটা অল্প সময়ের একটা এপিসোডে শেষ দিবা, ওইটা পসিবল না। বাজারে যে ওয়ান শট হ্যান ত্যান ভিডিও আছে, 4 ঘন্টায় বলে 4 ঘন্টায় জৈব রসায়ন শেষ, 4 ঘন্টায় পরিমাণগত রসায়ন শেষ, 1 ঘন্টায় পরিবেশ রসায়ন শেষ, 2.5 ঘন্টায় মৌলের পর্যাবৃত ধর্ম ও রাসায়নিক বন্ধন শেষ, তাই না? কি হাস্যকর! তো ধরো পরিমাণগত রসায়ন, তারা কি করে, সহজ সহজ যে ম্যাথগুলো আছে ওইগুলো রাখে প্রেজেন্টেশনে, এরপর তোমাকে বোঝায় সুন্দর করে, আর তুমি কী করো ভাই, সেই পড়ায় একদম মাখনের মতো, তাই না? মাখন একদম বের হবে যখন তুমি টেস্ট পেপার বা কোশ্চেন ব্যাংক বা পরীক্ষা হলে যে কোশ্চেন সলভ করতে যাবা, দেখবা যে কিচ্ছু পারতেছে না, মাথার মধ্যে আসমান ভেঙে পড়বে। কেন? কারণ তারা তো পড়ে যে সহজ সহজ, ওই কোশ্চেনগুলো তো তোমার আসবে না। আর কমনও পড়ে ওই কন্টেন্ট থেকে, বাট অল্প, সব কমন পড়বে না, সব কমন পড়বে না, এটা 100% শিওর। সেটার জন্য কী করতে হবে? সব কিছু পড়তে হবে। সব কিছু বলতে একদম মহাপণ্ডিত হতে বলি নাই, নিজে নিজে পড়তে হবে। ওই ওয়ান শটের মধ্যে থাকা যাবে না, একটু ডিটেলসে পড়াশোনা করতে হবে। আমি আমার জায়গা থেকে সচেতনতা তোমাদের মধ্যে ক্রিয়েট করার জন্য কিছু বললাম, চেষ্টা করলাম। যাই হোক, দেখা যাক, আমরা শুরু করি। টপিক আইসোমারিজম। আজকে আলোচনা কি? আইসোমারিজম। দেখো, আইসোমারিজম যা বাংলাদেশের সমানতা। তো সমানতার ডেফিনেশন বলো, কি পড়ছো তোমরা? যেটা বলবা সেটা হচ্ছে একাধিক যৌগ যাদের আণবিক সংকেত সেম বাট গাঠনিক সংকেত ভিন্ন, তাই না? এইটা ডেফিনেশন না, ওই যে ডেফিনেশন বলা আণবিক সংকেত সেম বাট গাঠনিক সংকেত ভিন্ন, এরকম যে বলা আইসোমারিজম বা সমানতা, সেটা হচ্ছে যে এটা স্ট্রাকচারাল আইসোমারিজম, গাঠনিক সমানতার ডেফিনেশন। এখানে তারও আছে, আমি তো গাঠনিক সমানতার ডেফিনেশন জানি না, আমি চাইছি কি সমানতার ডেফিনেশন। তাহলে সমানতার ডেফিনেশনটা লিখে ভালো। অবশ্যই সমানতার 2টা যৌগ অ্যাটলিস্ট হতে হবে। তাহলে কি লিখবা? একাধিক যৌগ, একাধিক যৌগ, একাধিক ভিন্ন ভিন্ন যৌগ, মানে একই যৌগ না, ভিন্ন ভিন্ন যৌগ, একাধিক ভিন্ন ভিন্ন যৌগ। আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে এবং নাক দিয়ে অনবরত পানি বের হচ্ছে, বুঝছো? তো এরকম কিছু কাশি আসলে এগুলো নেগলেক্ট করো, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। একাধিক ভিন্ন ভিন্ন যৌগ যাদের আণবিক সংকেত বা মলিকুলার ফর্মুলা লিখে ছেড়ে দিলাম। আণবিক সংকেত, আণবিক সংকেত কি? এটা সেম হবে, এটা সবসময় সেম হবে, আণবিক সংকেত সেম, বাট ভিন্ন কি? কিন্তু ভিন্ন হচ্ছে ধর্ম। এই যে দুইটা যৌগ তাদের আণবিক সংকেত সেম হবে, বাট কি তাদের ধর্ম কোনোদিন কি হবে না, মিল হবে না, কিন্তু ধর্ম ভিন্ন, তারা একে অপরের কি সমানু। সে ধরো এই পি একটা যৌগ, এটা উল্টা করে লেখো, আয়নার মধ্যে ধরছো, ধরো কিউ, জাস্ট সেমই না, একটু ডিফারেন্স। এদের মলিকুলার ফর্মুলা সেম হবে, বাট ধর্ম কোনোদিন কি হবে না, মিল হবে না। ধর্ম বলতে ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম, যেটাই বলো সেটা ভিন্ন হবে। তখন আমরা কি বলবো? এটা একে অপরের কি, এটা একে অপরের সমানু। সমানু 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে স্ট্রাকচারাল আইসোমারিজম বা বাংলা বলে গাঠনিক সমানতা। তো সমানতা আর লিখে নেই, যতটুকু লাগে ততটুকু গাঠনিক সমানতা। আরেকটা কি স্টিরিও আইসোমারিজম, বাংলা হচ্ছে স্টিরিও সমানতা। এটা কখন হয়? যখন একাধিক যৌগ যাদের আণবিক সংকেত সেম হবে বাট গঠন ভিন্ন, তখন হচ্ছে গাঠনিক। আর এটা কখন? আণবিক সংকেত সেম বাট ভিন্নটা কি? 3D স্ট্রাকচার, 3D অ্যারেঞ্জমেন্ট, তখন। ওকে, এই গাঠনিক সমানতা আবার 5 ভাগে ভাগ করেছে। চেন বা শিকল সমানতা, পজিশনাল অবস্থান সমানতা, মেটামারিজম, এর বাংলা মেটামারিজম, ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, কার্যকরীমূলক সমানতা, রিং আইসোমারিজম। এটা তোমার বইয়ের মধ্যে ইনক্লুড নাই, বাট যদি তুমি কোনো স্ট্যান্ডার্ড বই বা ইংলিশ স্ট্যান্ডার্ড বই খোলো তাহলে এটাও আছে, রিং আইসোমারিজম। বাট ওটা রাখে নাই। তো রিং আইসোমারিজম নামেও একটা সমানতা আছে, যেটা মূলত ফাংশনাল গ্রুপের মধ্যেই ফেলতে পারো। রিং আইসোমারিজম সেটা কিসের মধ্যে ইনক্লুড হয়? ফাংশনাল গ্রুপ। তাহলে কোনো রিং আইসোমারিজম দিয়ে যদি বলে এটা কোন আইসোমারিজম, অপশন যদি রিং আইসোমারিজম না থাকে কি দেখাবা? ফাংশনাল গ্রুপ। তারপর হচ্ছে টটোমারিজম, এর বাংলা টটোমারিজম। আর এখন আসে স্টিরিও আইসোমারিজম। স্টিরিও আইসোমারিজম কয় ভাগে ভাগ করা হয়? তোমার বইয়ের মধ্যে দেওয়া আছে 2 ভাগে। কি? একটা হচ্ছে জিওমেট্রিক্যাল আর একটা হচ্ছে অপটিক্যাল। আবার বলি, স্টিরিও আইসোমারিজম তোমার বইয়ের মধ্যে কি দেওয়া আছে? জিওমেট্রিক্যাল, অপটিক্যাল। জিওমেট্রিক্যাল বাংলা হচ্ছে জ্যামিতিক সমানতা। কি সমানতা? জ্যামিতিক সমানতা। জাস্ট জ্যামিতিক লিখলাম, সমানতা তো বলে দিলাম। আর অপটিক্যালের বাংলা হচ্ছে আলোক সমানতা।
এটা বইয়ের মধ্যে ক্লাসিফিকেশন। স্টিরিও দুই প্রকার, একটা হচ্ছে জিওমেট্রিক্যাল আর একটা হচ্ছে অপটিক্যাল। বাট স্টিরিও আইসোমারিজম ওই দুই ভাগে ভাগ না, এটা হচ্ছে কনফিগারেশনাল আর একটা হচ্ছে কনফরমেশনাল। এটা হচ্ছে মেন ক্লাসিফিকেশন। সেই কনফিগারেশনালকে দুই ভাগ করে, একটা জিওমেট্রিক্যাল আর একটা অপটিক্যাল। যেহেতু কনফরমেশনাল নিয়ে তোমার বই আলোচনা নাই, তুমি আপাতত এইভাবে দিতে পারো যে স্টিরিও আইসোমারিজম কয় প্রকার, দুই প্রকার, একটা জিওমেট্রিক্যাল বাট অপটিক্যাল। বাট অ্যাকচুয়ালটা আমি তোমারে বলে দিলাম, জেনে রাখো। কনফিগারেশনাল কোনগুলা আর কনফরমেশনাল কোনগুলা? ধরো দুইটা সমানো, দুইটা একেবারে সমানো, থ্রি ডাইমেনশনাল ভিন্ন, বাট ওই দুইটা সমানো বা ওই দুটো যৌগকে তুমি আলাদা করতে পারতেছো না, আলাদা করতে পারবে না, সেপারেবল না, বুঝছো? ওটা ওইভাবে এক্সিস্ট করে, তখন বলবো কনফরমেশনাল। আর যদি আলাদা করতে পারো, সেপারেট করতে পারো, তাহলে হচ্ছে কনফিগারেশনাল, বুঝছো? তাহলে এটা হচ্ছে সেপারেবল, এটা কি সেপারেবল, এটা সেপারেবল, আর এটা কি নন সেপারেবল, নন সেপারেবল। এবং প্রত্যেকটাই যে আইসোমার, এদের প্রত্যেকটাকে আলাদা করে বলা হয় কনফর্মার। কনফর্মার জানা দরকার নাই। এই মানে কনফরমেশনাল যে আইসোমারিজম আছে, এটার ক্লাসিফিকেশন চারটা: ক্লিস্ট, স্কেও, তারপর গসি, স্টারগার্ড। এটা তোমার বইয়ের মধ্যে যেতে নাই, পড়া দরকার নাই, জাস্ট জেনে রাখলা। এখন হচ্ছে জিওমেট্রিক্যাল। জিওমেট্রিক্যাল কি কয় ভাগ করা? জিওমেট্রিক্যাল দুই ভাগ করা, একটা হচ্ছে সিস অ্যান্ড ট্রান্স। সিস অ্যান্ড ট্রান্স। আবার এই সিস যেই কথা, জেড একই কথা, ট্রান্স যেই কথা, ই একই কথা। আবার জেড যেই কথা বা সিস যেই কথা, জেড কথা, সিস যেই কথা, সিন একই কথা। ট্রান্স যেই কথা, এন্টি একই কথা, এন্টি। তাহলে এগুলো কখন কোনটা ইউজ হয়? সিস যেই কথা, জেড একই কথা হইলেও বাট যৌগভেদে এগুলো আলাদা হয়। যৌগভেদে কি হয়? আলাদা হয়। কখন হয় আমরা বলবো পরে, বুঝছো? আমরা বলবো পরে, বুঝছো? পরে বলবো। এই যে কার্বন কার্বন ডাবল বন্ডের কারণে যখন হবে একই গ্রুপ, এক পাশে থাকলে সিএস, অপর টানাটানি কোনাকুনি থাকলে ট্রান্স, আর জেড যখন সিআইপি রুল অনুযায়ী হয়, চারটা গ্রুপ ভিন্ন হয়, তখন আর বোঝা যায় না, একই গ্রুপ ভিন্ন গ্রুপ বোঝা যায় না, তখন সিআইপি রুল ইউজ করে করতে হয়। তখন সিএস না বলে কি বলি? জেড। আর ট্রান্সকে বলি ই। ই। আর সিনেটটা কখন ইউজ হয়? কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ড না তো, এটা কখন ইউজ হয়? কার্বন কার্বন, কার্বন ডাবল নাইট্রোজেন অথবা নাইট্রোজেন ডাবল নাইট্রোজেন, এরকম যৌগে ইউজ হয়, বুঝছো? এখন বুঝতেছো না হয়তো, পরে বুঝবা, আপাতত জেনে রাখো, রিভিশনের সময় কাজে লাগবে। অপটিক্যাল, এটাকে দুই ভাগ করা হয়, একটা হচ্ছে এনানসিওমার, বাংলা রেখে দিই, একটা হচ্ছে এনানসিওমার আর একটা হচ্ছে ডায়াস্টেরিওমার। এনানসিওমার আর একটা হচ্ছে ডায়াস্টেরিওমার। ডায়াস্টেরিওমার। এখানে তুমি আরও দুইটা কম্পাউন্ডের নাম শুনবা, সে একটা হচ্ছে মেসোযৌগ আর একটা হচ্ছে রেসিমিক মিক্সচার বা রেসিমিক মিশ্রণ, বাংলায় মিশ্রণ। ওকে, এই হচ্ছে ক্লাসিফিকেশন বললাম। তারপর আমরা মেন আলোচনা ঢুকি। তো এখানে প্রথমে দেওয়া হচ্ছে ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, কার্যক্রমমূলক সমানতা। তো সমানতার একটা সংজ্ঞা যদি বলি, আমরা তো জানি যে কিছু একটা সেম থাকবে, কিছু একটা ভিন্ন থাকবে। সেমটা কি? আণবিক সংকেত সেম, লিখে রাখো, আণবিক সংকেত সেম। আণবিক সংকেত সেম। ভিন্ন কি? এই যে ফাংশনাল গ্রুপ, কার্যকরীমূলক, সেটা কি হবে? ভিন্ন। কার্যকরীমূলক ভিন্ন হইলে সেটা বলে কার্যকরীমূলক সমানতা নামের মধ্যে আছে। তাহলে ভিন্ন যেটা, সেটা কিন্তু ফোকাস করতে হবে। আণবিক সংকেত তো সবসময় সেমই হয়, ভিন্নটাতে ফোকাস করবা। তাহলে আণবিক সংকেত সেম, বা ভিন্ন কি? কার্যকরীমূলক। তো এখানে দেখো যে দুইটা মলিকুলার ফর্মুলা দিয়ে রাখছি, দেখো তো এদের কি স্ট্রাকচার বানানো যায়। তবে এখানে একটু জেনে রাখবা। কি জেনে রাখবা? সেটা হচ্ছে যেটা এখানে লিখে দিই, এই যে CnH2n+2O, এইটা যদি কোনো মলিকুলার ফর্মুলার মধ্যে পড়ে, এটা দুইটা কম্পাউন্ডের হয়। কয়টা যৌগের হয়? দুইটা যৌগের হয়। কয়টা যৌগের? দুইটা যৌগের। কি কি? দেখো একটা হচ্ছে অ্যালকোহল, একটা কি? অ্যালকোহল, আর একটা হচ্ছে ইথার। একটা অ্যালকোহল আর একটা কি? ইথার। দুই টাইপের, কিন্তু আবার দুইটা বলো না, দুই টাইপ যৌগের হয়, দুই টাইপ। এটা অ্যালকোহল আর ইথার, দেখো তো মিলছে কিনা? 2 দুগুণে 4 আর 2 যোগ করলে 6, অক্সিজেন মিলে গেছে। 3 দুগুণে 6, 2 যোগ করলে 8,
অক্সিজেন মিলে গেছে। তাহলে এই দুটার মধ্যে কি পাবা? অ্যালকোহল পাবা আর ইথার পাবা। এখন মিলাও, এখন তুমি কি করো? মিলাও, তুমি মিলাও, একটু ভালো করে ফোকাস করো। কয় কার্বন? 2 কার্বন। কঙ্কাল স্ট্রাকচার শিখবা। এই যে প্রতিটা পয়েন্ট একটা করে কার্বন বোঝায়। একটা কার্বন, এটা একটা কার্বন, দিলাম দাগ, এটা কি? আরেকটা কার্বন। তাহলে কার্বন মিলে গেছে, কার্বন মিলে গেছে। হাইড্রোজেনে মাথা ব্যথা করতে হবে, হাইড্রোজেন মিলে যাবে অটোমেটিক্যালি। তুমি শুধু কার্বন হিসেবে নিয়ে করবা। আর কি অ্যালকোহল দিতে হয়, তাহলে একটা কি করো? ওইচ দিয়ে দাও। এই যে তোমার কি গাঠনিক সংকেত, তুমি মিলাও। এই কার্বন, এটা কার্বন তাই না? এই যে একটা বন্ড, কার্বন কয়টা বন্ধ তৈরি করতে পারে? 4টা। তাহলে একটা হয়েছে, আর 3টা কই? ওই 3টা মানে হাইড্রোজেন। তার মানে এখানে কি আছে? হাইড্রোজেন আছে। হাইড্রোজেন দেখাইতে হয় না। তাহলে বন্ড যেগুলো বাকি সেগুলো হাইড্রোজেন দ্বারা মিলাবা। তাহলে এখানে 3টা হাইড্রোজেন, এখানে কয়টা হাইড্রোজেন বলো? 1 2 কার্বনের বন্ড, 1টা 2টা, আরও 2টা কই? হাইড্রোজেন। তাহলে CH3 CH2। আর এই যে এখানে ওইস, তাহলে এখানে 3টা হাইড্রোজেন, এখানে 2টা হাইড্রোজেন, কত হইলো? 5টা। আর এই যে একটা 6টা, ওই 6টা হাইড্রোজেন, কার্বন 2টা, এই যে অক্সিজেন হয়ে গেছে। তাহলে হাইড্রোজেন নিয়ে চিন্তা করবা না। আবার বলতে হাইড্রোজেন নিয়ে চিন্তা করবা না। চিন্তা করবা কি নিয়ে? পয়েন্ট নিয়ে, পয়েন্ট মিলাবা, কার্বন মিলাবা। তাহলে অ্যালকোহল হয়ে গেছে। তারপর ইথার করো। এই যে ইথারের কি? ইথার হচ্ছে যেটা অক্সিজেন। ইথার হচ্ছে কি? অক্সিজেন। ইথার অক্সিজেন থাকে এবং কি হয়? এই পাশে একটা বন্ড থাকে, এই পাশে একটা বন্ড থাকে। এটা হচ্ছে ইথারের মলিকুলার ফর্মুলা। অক্সিজেন দিলা, অক্সিজেন দিলা। তাহলে তোমার কার্বন কয়টা? কার্বন হচ্ছে 2টা। তাহলে এইদিকে বন্ড করে কার্বন সাথে জয়েন্ট হয়। তাহলে এইদিকে একটা কার্বন, এইদিকে একটা কার্বন, হয়ে গেছে। এটা স্ট্রাকচার, এটার মলিকুলার ফর্মুলা, এর মলিকুলার। দেখো এখানে কয়টা কার্বন? এখানে একটা কার্বন, বন্ড কয়টা? একটা। আর 3টা বন্ড কই গেল? ওই 3টা বন্ড মানে হাইড্রোজেন, অক্সিজেন। এই যেখানে বলছিলাম পয়েন্ট মানে কার্বন, কার্বন দিলা। তো কার্বন হাত কয়টা? 3টা না? একটা, 4টা কই? ওই হাতগুলো হচ্ছে কি? হাইড্রোজেন। তাহলে কি বুঝলা? এই দেখো কার্বন 2টা, হাইড্রোজেন কয়টা? 3 3 6, হ্যাঁ অক্সিজেন মিলে গেছে। তার মানে আবার বলি, কঙ্কাল স্ট্রাকচার আঁকাবা, ওই এইগুলো দ্বারা আঁকানোর দরকার নেই, সময় বাঁচবে অনেক। প্রথম বুঝলাম, আর বুঝাবো না। এখন আসো, বুঝছো? এই দুইটা কিন্তু, দুইটারই মলিকুলার ফর্মুলা এইটা, দুইটারই মলিকুলার ফর্মুলা এইটা। তাহলে এই দুজনের মলিকুলার ফর্মুলা সেম, বাট ভিন্ন কি? এখানে ওইস, এখানে ও, মানে একজন ইথার ফাংশনাল গ্রুপ আর একটা কি ওইস ফাংশনাল গ্রুপ। তাহলে মলিকুলার ফর্মুলা সেম, বাট গঠনের ভিন্নতা পাইলা কিসের জন্য? গঠনের ভিন্নতা পাইলা ফাংশনাল গ্রুপ ভিন্ন হওয়ার কারণে। এই জন্য বলা হয় কার্যক্রমমূলক সমতা, ফাংশনাল গ্রুপ সমতা। একইভাবে এটা রাখাও তো, এটা কয়টা খেতে পারবো? দেখো 3টা কার্বন আছে না? তাহলে 3টা দাও। 1, এই যে একটা, 2টা, একটা, 2টা, 3টা। বুঝছো? 3টা কার্বন বানিয়ে ফেলছো। তারপর কি করবা? এই যে এখানে একটা ওইচ দিয়ে দাও। বুঝছো? হয়ে গেছে। এই 3 কার্বনের চেন দিয়ে কি আরো নানানভাবে অ্যারেঞ্জমেন্ট করতে পারো না? হ্যাঁ পারি, দেখি পারি কিনা। এই যে একটা, 2টা, 3টা, তুমি ওইখানে দিয়েছিলা, এখন কি করো? ওইস এখানে দাও। বুঝছো? হ্যাঁ, তাহলে এই দুজনের মৌলিক ফর্মুলা এটাই হবে, মিলাই দেখো। বাট দেখো স্ট্রাকচার ভিন্নতা পাইছো কিনা? হ্যাঁ পাইছি। তাহলে এরা কি? গাঠনিক সমানতাই। বুঝছো? তারপরে অ্যালকোহল তো বানিয়ে ফেললা, ইথার তো বানানো যায়। তাহলে ইথার বানাও। ইথার কি থাকবে? এই যে অক্সিজেন থাকবে। ইথার কি থাকবে? অক্সিজেন থাকবে। এই পাশে কার্বন থাকবে, এই পাশে কার্বন থাকবে। তোমার হাতে কয়টা অপশন আছে? কার্বনের 3টা কার্বন আছে। তাহলে কি করবা? সবসময় সর্বোচ্চ পরিমাণে এক পাশে দিয়ে শুরু করবা, আর এক পাশে একটা দিয়ে শুরু করবা। তাহলে এই পাশে আমি কি করলাম? একটা দিলাম। আর হাতে কয়টা আছে? আরো 3টা, আর 2টা আছে। 3টা না? আর 2টা আছে। তাহলে যে এই একটা, এই যে একটা হয়ে গেছে। তুমি বলবা তাহলে এই পাশে আমি কি করছি? এই পাশে আমি 2টা দিছি। এই পাশে কয়টা দিছি? এই পাশে 2টা কার্বন দিছি। এই পাশে কয়টা কার্বন দিছি? এই পাশে একটা কার্বন দিছি। তুমি বলবা যে আমি করব, আরেকভাবে অ্যারেঞ্জমেন্ট করব। কি করব? আমি করব এই পাশে 2টা দিব, আর এই পাশে একটা দিব। একই তো, এই পাশে 2, ওই পাশে 1, ওটা জাস্ট উল্টা করে লিখলা। তাহলে কি দুইটা আলাদা যোগ? না। ধরো আমারটা এইভাবে আছে, এইরকম আছে, উল্টা আমি এইভাবে লিখলাম, আলাদা কিছু হয়ে গেল না, আইডেন্টিক্যাল। এটা তোমার বুঝতে হবে। বুঝছো? এটা তোমার বুঝতে হবে। তাহলে কয়টা পাইলা? এই যোগে 3টা পাইলা। তাহলে এটা সমান হচ্ছে 3, এটা সমান কয়টা? এর সমান হচ্ছে 3টা। আর উপরটা সমান কয়টা? উপরটা সমান হচ্ছে 2টা। বুঝছো? নাকি বুঝো নাই? বুঝবা, সমস্যা নাই। আরও কিছু দিই, এটা তো আগে লিখে রাখছি। মানে কি হয়েছে, এগুলো আমি একবার প্রথমে এই পর্যন্ত ভিডিও করে আসছিলাম, বাট মাঝখানে এমন কাশি উঠছে, ও থামে না তো থামে না। ওইটা কাইটা আবার আমি শুরু থেকে শুরু করছি আর কি। দেখো ফাংশনাল গ্রুপ বোঝার জন্য আরো কিছু উদাহরণ, যেমন যেমন অ্যালডিহাইড কিটোন, এরাও কি করে? ফাংশনাল গ্রুপ সমানও দেখায়। অ্যালডিহাইড অ্যান্ড কিটোন, ধরো আমার এমন একটা ইয়া দিল, 3 কার্বন নিয়ে আমি সেটা নিয়ে করি। দেখো উদাহরণ দিলে বুঝবা। তাকাও, আমি প্রথম পরে প্রশ্ন কেমন আসে, প্রশ্ন এখানে অনেক প্রশ্ন ইনক্লুড করছি, তো বুঝবা। তুমি আগে বুঝো, আমি প্রশ্ন তো সলভ করে দিব। দেখো
ধরো এটা কোন কালি হলো, ধরো CH3 CH2 CHO, এটা কি অ্যালডিহাইড না? এটা মলিকুলার ফর্মুলা কত হয় বলো তো? মলিকুলার ফর্মুলা বলো, মলিকুলার ফর্মুলা বলো কত হয়? কার্বন 1 2 3, কার্বন কয়টা হলো? 3টা। হাইড্রোজেন কয়টা? 3 আর 2 কত? 5 আর 1 কত? 6। এটা কত হইলো? 6টা। আর অক্সিজেন কয়টা আছে? একটা। অক্সিজেন একটা। এসে তোমার কি মলিকুলার ফর্মুলা, তাই না? মলিকুলার ফর্মুলা। আর এটা হচ্ছে তার কি কার্টনিক ইয়া। এখন আসো এই মৌলিক ফর্মুলা, এটা তো এটা মৌলিক ফর্মুলা, এই মৌলিক ফর্মুলা দিকে আর বানানো যায়? হ্যাঁ বানানো যায়। সেটা কি কিটনের বানানো যায়। দেখো কার্বন কয়টা? 3টা না? আচ্ছা কিটনের সংকেতটা কি? কিটনের ফাংশনাল গ্রুপটা কি? এই যে সিও, সিও সিও এই পাশে কি থাকে? এই পাশে কার্বন থাকে, এই পাশে কার্বন থাকে। তোমার টোটাল কার্বন কয়টা? 3টা। সিও তো একটা হয়ে গেছে, আর কি করবো? আর 2টা আছে না? তাহলে এই পাশে একটা দাও, হাইড্রোজেন 3টা। এই পাশে একটা দাও, হাইড্রোজেন 3টা। দেখো এইটাই মলিকুলার ফর্মুলা মিলে গেছে। তাহলে এরা কি? এরাও একে অপরের কি কার্যকরীমূলক সমানতা। তাহলে অ্যালডিহাইড কিটোন কি করে? কার্যকরীমূলক সমানতা দেখায়। তারপর এরকম আর একটা উদাহরণ দেখাই। ধরো অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, এভাবে লিখে দিই, সি লিখে ছেড়ে দিলাম, কার্বক্সিলিক অ্যাসিড অ্যান্ড এস্টার। এই দুটা কি করে? কার্যকরীমূলক সমানতা দেখায়। এই দুটাও কার্যকরীমূলক সমানতা দেখায়। কার্যকরীমূলক সমানতা দেখায়। দেখো উদাহরণ দিলে খেয়াল করবা। কার্বন গ্লিসারিড একটা উদাহরণ দিই। 3 কার্বন নিয়ে আমি হিসেব নিয়ে করি। ধরো CH3 CH2 COOH, এটা কি? ইথানল আপনার প্রোপান হয়ে গেছে 3 কার্বন। মলিকুলার ফর্মুলা দেখো তো, কার্বন কয়টা? কার্বন 3টা। হাইড্রোজেন কয়টা? 3 2 কত? 5 5 রেখে কত? 6। তাহলে হাইড্রোজেন 6 আর অক্সিজেন কত? 2টা। এই হচ্ছে আমাদের কি মলিকুলার ফর্মুলা। বুঝছো? মলিকুলার ফর্মুলা। তারপরে এই করো তো আরেকটা এস্টার বানাও, দেখো মিলে যায় কিনা। হ্যাঁ মিলে যাবে। দেখো তুমি দেখো মিলে যাবে। এস্টার বানাও। এস্টার কি থাকে একটু ভালো করে খেয়াল করো। এস্টার কি থাকে? যে কার্বন, ডাবল অক্সিজেন, এরপর অক্সিজেন, এরপরে কার্বন থাকবে। এটা হচ্ছে এস্টার গ্রুপ। COO, এরপরে কি থাকবে? কার্বন। আর এই পাশে তো কার্বন থাকবেই। এটা এস্টার গ্রুপ। এখন মিলাও। তোমার হাতে কয়টা কার্বন? 3টা কার্বন। একটা তো হয়ে গেছে, আরও 2টা আছে না? তাহলে এই পাশে করো একটা দাও, আর এই পাশে করো 2টা দাও, এই পাশে 2টা দাও। দেখো তাহলে আমার 3টা আছে। এই পাশে করলাম CH2 লিখলাম, CH2 লিখলাম, এই যে 3টা। আর এই পাশে একটা দিলাম CH2। দেখো মিলে গেছে। মলিকুলার ফর্মুলা ওইটাই। তাহলে এর একবারের কি ফাংশনাল গ্রুপ সমানতা। কেন? মলিকুলার ফর্মুলা সেম, বাট গঠনের ভিন্নতা আসলো ফাংশনাল গ্রুপের কারণে। তো একটু কষ্ট করে এটা মনে রাখবা। কি মনে রাখবা? দেখো এখানে কি হইতেছে? CnH2n। ও এটা মলিকুলার ফর্মুলা। দেখো CnH2 না, আর এটা কখন হয়? CnH2n, এখানে আছে O2। এটা জাস্ট এটা আরও হয়, বাট এইটা শুধু এইটাই হয়। এটা শুধু কি? এই দুটো শুধু এইটাই হয়, মনে রাখো। বুঝছো? যখন সমন্বয় সংখ্যা বের করা শেখাবো, এই পর্বে শেখাবো সমন্বয় সংখ্যা বের করা শেখাবো, তখন তুমি এটা কাজে বুঝতে পারবা। দেখো আরও কয়েকটা উদাহরণ রাখবো। যেমন 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি আমিন। ফোকাস করবা কোনো কিছু এখন 3 ডিগ্রি আমিন। দেখো তো 3 কার্বন নিয়ে, যেহেতু আমি বলতেছি 3 কার্বন নিয়ে আনি। দেখো 1 2 3, 3 কার্বন হয়ে গেছে না? 3 কার্বন হয়ে গেছে। এরপর কি করি? 1 ডিগ্রি আমিনের জন্য যে 1 ডিগ্রি আমিনের গ্রুপ কি? NH2। এটা হচ্ছে 1 ডিগ্রি আমিনের গ্রুপ NH2। ডিগ্রি শিখেছি। নাইট্রোজেন এর সাথে সরাসরি যতটা কার্বনের বন্ড, এই যে নাইট্রোজেন একটা বন্ড না, তাহলে 1 ডিগ্রি। এরকম 2 ডিগ্রি বানাতো। 2 ডিগ্রিতে কি হয়?
যে NH থাকবে, NH থাকবে, ওকে, NH থাকবে। নাইট্রোজেনের সাথে কার্বন বন্ড করা হবে, দুইটা হবে। তাহলে বুঝো, এদিকে একটা দিলাম, একটা এদিকে একটা, দুইটা দিলাম। কার্বন কয়টা? কার্বন বলছি 3 কার্বন হিসেব নিয়ে করতেছি। কয় কার্বন হিসেব নিয়ে করতেছি? 3 কার্বন নিয়ে, 3 কার্বন নিয়ে। তাহলে মিলাও। তাহলে আমার এই পাশে যদি কি করি, একটা দেই, এই পাশে কটা দিলাম, ধরো 2টা দিলাম, করা যায় না? হ্যাঁ, এটাই তো। এই যে নাইট্রোজেন, হাইড্রোজেন মিলানোর দরকার নাই। এই যে একটা কার্বন, এই যে একটা কার্বন, 2টা, আর এই পাশে কি করে একটা দিই, ওকে। আর 3 ডিগ্রি 3টা বন্ড থাকে, তাহলে এই যে একটা, এই দিয়ে একটা কার্বনে ধরবে, এই দিয়ে একটা কার্বনে ধরবে, এই দিয়ে একটা কার্বনে ধরবে, বুঝছো? 3 ডিগ্রি। এই প্রত্যেকটা কি ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। কেন? এখানে তুমি যে গ্রুপটা পেলা, এটা হচ্ছে 1 ডিগ্রি। এই যে NH2, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিনের ফাংশনাল গ্রুপ। আর H উচ্চ থাকে, NH এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিনের ফাংশনাল গ্রুপ। আর শুধু N 3 ডিগ্রি 3টা, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যামিনের ফাংশনাল গ্রুপ। এবং সবগুলো কি ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, মাথায় রেখো। কারণ এদের মলিকুলার ফর্মুলা সবার সেম হবে, মলিকুলার ফর্মুলা সবার সেম হবে। দেখো, তারপরে আসো সায়ানাইট অ্যান্ড আইসোসায়ানাইট, এরাও কি হবে? একেবারে ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। দেখো উদাহরণ দিই, 3 কার্বন নিয়ে দিলাম। এই যে 1 2 3 কার্বন হয়েছে, প্রতিটা পয়েন্ট একটা কার্বন। সায়ানাইডের গ্রুপ কি? CN, এই যে CN। আর আইসোসায়ানাইড 1 2 3 কার্বন। সায়ানাইড আইসোসায়ানাইডের সংকেত হচ্ছে NC, জাস্ট একটু ভিন্ন হয়েছে। দেখো তো, এর যা মলিকুলার ফর্মুলা হবে এর তাই মলিকুলার ফর্মুলা, বাট ভিন্ন জাস্ট কি, এখানে CN ওইখানে NC, ফাংশনাল গ্রুপের ভিন্নতা। এগুলো সব কি ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। মলিকুলার ফর্মুলা দুইটা একই হবে, বুঝছো? মলিকুলার ফর্মুলা বের করতে পারবো না, এটা দেখাইতে হবে। এখানে কার্বন কয়টা? কার্বন হচ্ছে 3টা, 1 2 3, কার্বন 3টা। হাইড্রোজেন কয়টা? এখানে 3, এখানে 2, এখানে 2, 2 আর 2 4, আর 3 কত? 7, আর এখানে 2টা কত? 9। তাহলে এখানে হাইড্রোজেন 9, আর একটা হচ্ছে নাইট্রোজেন। এই প্রত্যেকটারই তাই হবে। এখানে পারবে না। কার্বন কয়টা? 1 2 3, কার্বন 3টা, হাইড্রোজেন কয়টা? 3 2 5, আর 2 কত? 7, হাইড্রোজেন এখানে কার্বন কয়টা? 1 2 3, আর যে একটা আছে 4, কার্বন 4টা, হাইড্রোজেন কয়টা? 3 2 5, আর 2 কত? 7, হাইড্রোজেন 7টা। আর এই যে একটা গেছে নাইট্রোজেন। দেখবা যে এটারও একই। তাহলে মলিকুলার ফর্মুলা সেম, গঠন ভিন্ন। কিসের জন্য? ফাংশনাল গ্রুপের জন্য। এগুলো সব কি ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। আশা করি বুঝতে পারছো। দেখো, চেইন আইসোমারিজম, শিকল সমানতা, ক্লিয়ার হয়ে নেবে একদম। দেখো, আগের মতো কি হবে? আণবিক সংকেত সেম, ওটা কি লিখতে হবে? তাহলে কি হবে? আণবিক, এখানে বড় করে লিখে থাকি, আণবিক সংকেত কি হবে? আণবিক সংকেত সেম, বাট ভিন্ন কি সেটা মনে রাখতে হবে। ভিন্নতার উপর ভিত্তি করে তো সমতার নাম, তাই না? ফাংশনাল গ্রুপ ভিন্ন ছিল কি? ফাংশনাল গ্রুপ নিজেই। চেন আইসোমারিজম, তাহলে ভিন্ন কি থাকবে? চেন ভিন্ন থাকবে। তাহলে এখানে লিখে রাখবা যে মেন চেন, এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, আবার বললাম মেন চেনে আমাদের মেন শিকল, মেন কার্বন শিকল, সেইখানে কার্বন কি থাকবে? কার্বন নাম্বার ভিন্ন থাকবে। এটা একটু লিখে রাখবা, কার্বন নাম্বার ভিন্ন। কার্বন নাম্বার ভিন্ন, বুঝছো? এটা কিন্তু ফোকাস দিবা বেশি করে। এই যে মেন চেনে কি? মেন চেনে কার্বন ভিন্ন, এটা মাথায় রাখো। এখন আসো, এই যেখানে মলিকুলার ফর্মুলা লিখছি, এটা একটা মলিকুলার ফর্মুলা, এটার একটা মলিকুলার ফর্মুলা। আণবিক সংকেত সেম হবে, ভিন্ন কি হবে? মেন চেনে কার্বন চেন। দেখো, বানাও, সমানতা বানাও, ভালো করে শিখো। দেখো তো, কার্বন কয়টা? কার্বন 4টা, তাহলে 4 কার্বন বানাও তো। এটা দেখো ভালো করে দেখবা। 1
2 যেমনি শিখে এমনি শিখো 1 2 3 4 প্রথমে কি করলাম আমি যেমনি শিখে এমনি লিখবো টোটাল কয়টা কার্বন 4টা কার্বন না তাহলে 4 কার্বনের হিসাব নিকাশ আগে করবো কয় কার্বন হিসাব নিকাশ করবো 4 কার্বন হিসাব নিকাশ আগে করবো কয় কার্বন হিসাব নিকাশ করবো 4 কার্বন তাহলে দেখো 4 কার্বনের একটা শিকল বানাবা যেই কার্বন আছে ওই কার্বনের শিকল আগে বানাবা কয় কার্বন 4 কার্বন 1 2 এখানে ফুটা দিতে হয় না আমি ফুটা দিয়ে বুঝাইতেছি যে প্রতিটা জয়েন্ট এই আর কি আবার করো না এগুলো আবার করো না যে পয়েন্টার বুঝে দিয়ে একটা কার্বন বাট ফুটা দেওয়ার দরকার নাই তুমি চাইলে কি করতে পারো এইভাবে লিখতে পারো ফুটা দিতে হয় না জাস্ট আমি দিয়ে বুঝাইতেছি একটা তাহলে কি দুইটা তারপরে কি এই যে 3টা এরপর কি 4টা তাহলে 4 কার্বন বানিয়ে ফেলছো ওকে এরপর 3 কার্বনের বানাও শিকলে ভিন্নতা করবো আস্তে আস্তে 3 কার্বনের বানাও দেখো এই যে 1 এই যে 2 এই যে 3 এটা মুখস্থ না 3 আরেকটা টোটাল কয়টা কার্বন 4টা না তাহলে আরেকটা কই আরেকটা কোথায় দিবা এখানকার কোনো একটা পজিশন দিবা যদি এইখানে দিয়ে দাও এইখানে দিয়ে দিলাম তাহলে তো আগেরটার মধ্যে হয়ে গেল তাই না আর যদি বলো যে এইখানে দিব তাও তো আগেরটার মতোই ওই যে মেন শিকল তো 4টে হয়ে গেল তাহলে কী করতে হবে আর কোনো অপশন নাই এইখানে দিতে হবে বুঝছো তাহলে কয়টা পাইলা 1টা 2টা পাইলা তাহলে এই যৌগের এই 2টা যৌগেরই মলিকুলার ফর্মুলা কি একই C4H10 বাট ভিন্নতা কি এই দেখো স্ট্রাকচারের ভিন্নতা স্ট্রাকচারের ভিন্নতা কেন হইলো কারণ মেন চেনে কার্বন ভিন্ন এখানে মেন চেনে কার্বন 4টা আর এখানে মেন চেনে কার্বন কয়টা এখানে মেন চেনে কার্বন 3টা আর এখানে মেন চেনে কার্বন কয়টা এখানে মেন চেনে কার্বন হচ্ছে 4টা আশা করি বুঝতে পারছো নাকি বুঝো নাই বুঝছো তাই না তাহলে এই যৌগের সমান কয়টা এর যৌগের সমান হচ্ছে 2টা এই যৌগের সমান কয়টা এই যৌগের সমান হচ্ছে 2টা এখন আসো C5H10 তাহলে এইখানে বলো তো কার্বন কয়টা 5টা তাহলে আমি শিকল সর্বোচ্চ দিয়ে আস্তে শুরু করবো সর্বোচ্চ বলতে হাতে 5টাই আছে তাহলে 5টা দিয়ে শুরু করবো দেখো ভালো করে দেখো 1 2 ঘামের কারণে লেখা যায় না 1 এই যে 2 এরপর 3 4 5 5টা হয়ে গেছে তাই না 5 কারণ 5 কার্বন বানাইছো তারপর কি হলো 4 কার্বন বানাও 1 2 3 4 বুঝছো 4টা হয়েছে আর হাতে তো আমার আরেকটা আছে কই দিবা তুমি প্রথমটা তো আগের মতো হয়ে যাবে তাহলে দ্বিতীয়টা দাও এটাই দাও আর বানাইতে পারবা 4 কার্বনের আর বানাইতে পারবা না তুমি বলো হ্যাঁ পারবো কিন্তু 1 2 3 4 আপনি এটাই দিচ্ছেন আমি এটা না দিয়ে করবো এখন এটাই দিব একই কেন দেখো তো এটা তাকাও এই যে 1 2 ছিল এখন এখান থেকে মনে করো 1 2 1 2 ছিল এই যে 1 2 একই তো আইডেন্টিক্যাল এগুলো কি আইডেন্টিক্যাল তাহলে 4 তুমি একটা বানাইতে পারবা তারপর বানাও 3 কার্বন বিশিষ্ট বানাইতে পারবা 3 কার্বন বিশিষ্ট দেখি 1 2 3 হাতে আমার কয়টা আছে আরো হাতে আমার আরও 2টা আছে তাই না টোটাল 5টা তুমি যদি বলে এখানে একটা দিব তাহলে তো হয়ে গেল কোনটা এটার মতো না 4 কার্বন তো বানানো যাবে না তাহলে কি করতে হবে তুমি আসলে বুঝছো এখানে একটা দিতে হবে তাহলে কয়টা হইলো 3টা আরেকটা আছে না কোটা দিতে হবে এইখানে দিতে হবে তাছাড়া কোনো অপশন নাই বুঝছো এই হইলো এটার সমান কয়টা এটার সমান হচ্ছে 3টা এটার সমান কয়টা 3টা এটার সমান কয়টা 2টা বুঝছো আশা করি বুঝতে পারছো মলিকুলার ফর্মুলা মিলে যাবে তো এইখানে একটা জিনিস মনে রাখতে হবে ঠিক আছে তারপরে কি আছে দেখি পজিশনাল আইসোমারিজম আর হচ্ছে মেটামারিজম পজিশন মানে অবস্থান সমানতা মেটামারিজম মানে মেটামারিজমই দেখো পজিশনাল সমানতা কি লেখো পজিশনাল সমানতা তাহলে কিছু একটা সেম থাকবে কিছু একটা ভিন্ন থাকবে প্রথমত আণবিক সংকেত সেম হবে সবসময় বাট আরেকটি ইনক্লুড করবা পজিশনাল সমানতাতে সেটা হচ্ছে ফাংশনাল যে গ্রুপ আছে কি আছে আমাদের যে ফাংশনাল গ্রুপ সমান ফাংশনাল গ্রুপ কার্যকরীমূলক লিখলাম এটা কি সেম থাকবে ফাংশনাল গ্রুপ এটা একই থাকবে যে 2টা যৌগের মধ্যে সমান হবে 2টা যৌগেরই ফাংশনাল গ্রুপ একই ফাংশনাল গ্রুপ একই থাকবে ফাংশনাল গ্রুপ একই থাকবে কিন্তু এই যে কিন্তুটা তো মেরে দিচ্ছে তাই না এই যে ভিন্নতাটা কি সেমের থেকে আমাদের ফোকাস করতে হবে কোথায় ভিন্নতে কিন্তু কি ভিন্ন ভিন্ন জায়গায় থাকবে পজিশন বলছে তাহলে ভিন্ন ভিন্ন জায়গায় থাকবে কিন্তু ভিন্ন ভিন্ন এগুলো র ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি ডেফিনিশন তো আসে না আসে হচ্ছে উদাহরণ ভিন্ন ভিন্ন
পজিশনে থাকবে, ভিন্ন ভিন্ন পজিশনে বা জায়গায় থাকবে। বুঝছ? তবে 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 কি, এই যে তোমার আছে না ফাংশনাল গ্রুপ, এটা একযোজি হতে হবে। কি একযোজি? মানে এর হাত একযোজি। একযোজি কি মানে সে কার্বনের সাথে একটা হাত দিয়ে যুক্ত হতে পারে। আসো উদাহরণ দিই, উদাহরণ দিলে ক্লিয়ার হবা। দেখো ভালো করে দেখাবা। 1 2 3, কয়টা কার্বন? 3 কার্বন। কয় কার্বন? 3 কার্বন। এখন আমি কি করলাম? ওইচ দিলাম। কি দিলাম? ওইচ দিলাম। এটা একটা ইয়া না, একটা গঠন না? হ্যাঁ, এটা কি আরেকভাবে লেখা যায়? আরেকভাবে কি লেখা যায়? দেখো তো, আবার দেখো 3 কার্বন দিই। 1 2 1 2 3 কার্বন। ওইচটা তখন ওইখানে দিছিলাম, এখন কি করি? ওইচটা এখানে দিই। দেখো এর যে মলিকুলার ফর্মুলা আর এর যে মলিকুলার ফর্মুলা একই মলিকুলার ফর্মুলা। তুমি যদি না বিশ্বাস করো, দেখো এর যে মলিকুলার ফর্মুলা আর এর যে মলিকুলার ফর্মুলা একই মলিকুলার ফর্মুলা। দেখো কার্বন কয়টা? হিসাব নিকাশ করো। কার্বন 3টা, হাইড্রোজেন কয়টা হবে? 8টা, আর অক্সিজেন। হিসাব করে দেখো তাই, কারণ সব যদি বের করতে বলি সময় লাগবে। মৌলিকুলার ফর্মুলা দুইটার মৌলিকুলার ফর্মুলা একই, বাট গঠনের ভিন্নতা আসলে কিসের জন্য? জাস্ট ওইজ ভিন্ন ভিন্ন জায়গায় আসছে। এটা প্রথমে, এটা দ্বিতীয়তে। এটা বলে ফাংশনাল গ্রুপ সমানতা। আরেকটা উদাহরণ দিই, আরও 2টা দিই, যাও দেখো, খেয়াল করো। আবার 3 কার্বন, 4 কার্বন একটা নিয়ে কিছু। 1 2 3 4। ওকে, ঠিক আছে। এটা একটু এটা একটু সরাই দিই, এটা একটু এদিকে সরাই দিই, এটা এদিকে দিই। ওকে, দেখো 4 কার্বন নিয়েছি। হ্যাঁ, আমি কি করলাম? এখানে একটা ডাবল বন্ড দিলাম। বুঝছো? অ্যালকিন। তুমি কি আরেকটা করতে পারবা? দেখো তো, 1 2 3 4। আগে অ্যালকিনটা ছিল এই পজিশনে। কোন পজিশনে? অ্যালকিনটা ছিল এই পজিশনে, এই পজিশনে। অ্যালকিনটা ছিল এই পজিশনে। আমি অ্যালকিনটা কি করলাম? এইখানে দিই, এইখানে দিই ডাবল বন্ডটা। দেখো প্রথমে এখানে ছিল, পরে কি করছি? জাস্ট আরেক পজিশনে দিছি, আরেক পজিশনে দিছি। ভিন্ন হয়ে গেছে না? কঠোর ভিন্ন হয়েছে কিনা? হ্যাঁ, এক না কিন্তু। তুমি যদি বলো যে স্যার আমি এখন এটা করবো, 1 2 3 4 এখানে দিব, আরে এইটার এটা তো একই, এই দুটো কি একই, আইডেন্টিক্যাল, একই। বুঝছো তো? এই যে প্রথমে, এই যে এখান থেকে প্রথমে আইডেন্টিক্যাল। বুঝছো? তাহলে এই দুটো কি পজিশনাল আইসোমারিজম। কেন? কারণ ফাংশনাল গ্রুপ ভিন্ন ভিন্ন জায়গায়। অ্যালকিন ফাংশনাল গ্রুপ, ফাংশনাল ভিন্ন ভিন্ন জায়গায় থাকলে পজিশনাল। এই মিলাও, কার্বন মিলাও, কার্বন মিলাও, মলিকুলার ফর্মুলা। কার্বন কয়টা? কার্বন হচ্ছে 4টা। হাইড্রোজেন কয়টা? হাইড্রোজেন হচ্ছে 8টা। দেখো মিলাই দেখো, এই যে এখানে কার্বন 1 2 3 4, হাইড্রোজেন মিলাও। বলছিলাম বন্ড উল্লেখ না থাকলে, যেটা উল্লেখ থাকবে না 4 মিলানো যায়, সেটা হাইড্রোজেন। একটা আছে 3টা হাইড্রোজেন, এখানে কয়টা? 2টা হাইড্রোজেন, CH3 CH2 2টা হাইড্রোজেন। 3 আর 2 কত? 3 আর 2 5। এখানে দেখো তো, একটা বোন, 2টা বোন, 3টা বোন, আরেকটা বোন হাইড্রোজেন, 5 6। এখানে আবার 1 2 1 2 আর 2টা হাইড্রোজেন, 4 2 কত? 8। সিমিলারতে এখানেও। বুঝছো? এটা হচ্ছে তোমার কি মলিকুলার ফর্মুলা। আরেকটা উদাহরণ দিই লাস্ট, অনেক উদাহরণ দিতেছি, করতেছি পরে আমি আগাইতেই পারতেছি না কেন। দেখো 5 কার্বন একটা উদাহরণ নিই। 1 1 2 3 4 5 দিলাম। ধরো এইখানে একটা কি করলাম? একটা বন্ড দিয়ে দিলাম, এখানে একটা বন্ড দিলাম। বুঝছো? আবার কি করা যায়? 1 1 2 3 4 5,
এখানে এখন আমি ওটা এখানে দিছিলাম, এটা এখানে দিলাম, এক কি না? একই না? এক না। দেখো তো, ওই যে বলছিলাম নাম্বারিং কেমনি করতে হয়, ব্রাঞ্চ বা গ্রুপ এগুলো লাগিয়ে দিতে হয়। তাহলে এই যদি এখানে, তাহলে এটা 1 দিবা, এটা 2 দিবা, 3 4 5। আর এখানে এখানে কি, এখান থেকে গণনা করো। দেখো 1 2 3 4 5, অথবা 1 2 3, মানে 3 এই পাশ থেকে গণনা করলে এটা 3-এ পড়তেছে, এই পাশ থেকে গণনা 3-এ পড়তেছে। আলটিমেটলি আমাদের এই ভনটা এখানে কত হচ্ছে 3-এ, আর এখানে এই ব্রাঞ্চটা এইখানে 2-এ। তাহলে 1 হইলো? 1 হইলো না, 1 হইলো না। বুঝছো? তাহলে এই দুইটা কি একেবারে সমানু? কি সমানু? পজিশনাল, বাট পজিশনের ভিন্ন। কোন পজিশন? এই যে এইটা, এটা হচ্ছে 2 আছে, এটা 2 আছে, আটা কোথায় আছে? 3-এ আছে। বুঝছো? তাহলে পজিশনাল এসএমআর। দেখো তো আমাদের চেনটা কি, চেন কিন্তু কি সেম, চেনটা কি, চেন কিন্তু সেম। চেনের যে কারণ সংখ্যা মেন চেনে এখানেও 3টা, এখানেও 3টা। এইটা কিন্তু এই যে অন্ধকার হয়ে গেছিলো দেখলা না, অ্যাকচুয়ালি কারেন্ট চলে গেছিলো। কারেন্ট চলে যাওয়ার পর আমি খাওয়া দাওয়া করে এরপর ক্যাম্পাস দিয়ে ঘুরে দেন আমি হচ্ছে আবার স্মার্ট বোর্ডের সামনে দাঁড়ালাম। তো যাই হোক, আমার জন্য কষ্টকর হয়ে গেছে। তো আমরা দেখি কোন পর্যন্ত ছিলাম। যেটা বলছিলাম যে পজিশনাল আইসোমারিজমের জন্য আমাদের কি হতে হয়। দেখো মেন চেনের যে শিকল নাম্বারটা, কার্বন নাম্বার, সেটা সবসময় কি থাকে? সেম থাকে। এই যে দেখো এখানে এই যে 1, এই যে 2, এই যে 3, এটার কত? 1 2 3। এই দুটো হচ্ছে পজিশনাল আইসোমারিজম। কিন্তু মেন চেনে কার্বন নাম্বার কি সেম না? সেম, জাস্ট ফাংশনাল গ্রুপের অবস্থান ভিন্ন। তারপর এটা দেখো 1 2 3 4, আবার 1 2 3 4। মেন চেনে কার্বন নাম্বার কি? কার্বন নাম্বারটা হচ্ছে সেম, জাস্ট ফাংশনাল গ্রুপ এখানে 1-এ আছে, এখানে ফাংশনাল গ্রুপ কত আছে? 2-এ আছে। আমরা জানি যে অ্যালকিনের ক্ষেত্রে কোনটা কাউন্ট করতে হয়? ক্ষুদ্রতমটা, এটা 2, এটা কততে? এটা 1-এ। আবার এটা দেখো 1 2 3 4 5, এটা দেখো 1 2 3 4 5। তাহলে আমাদের কার্বন নাম্বারটা কি থাকে? মেন চেনের সমান থাকে, জাস্ট অবস্থানটা ভিন্ন থাকে ফাংশনাল গ্রুপের। এটা হচ্ছে কি? এটা তোমার হচ্ছে পজিশনাল আইসোমারিজম। তো এটা আমি লিখতে এখানে মিস করেছিলাম, তখন এটা লিখে দিই যে এখানে দেখো দুইটার ভিন্ন, স্ট্রাকচার ভিন্ন। কিসের জন্য? ফাংশনাল গ্রুপের অবস্থান ভিন্নতার জন্য। বাট মলিকুলার ফর্মুলা কিন্তু সেম। মলিকুলার ফর্মুলা কত? মলিকুলার হচ্ছে 5 5 দুগুণে 10, আর হচ্ছে 2 12, মিলাই দেখে নিয়ে তাই হবে। তো আমরা যেটা মনে রাখবো যে পয়েন্ট হচ্ছে কি পয়েন্ট? পজিশনাল আইসোমারিজমের জন্য বা অবস্থান সমতার জন্য, সেটা হচ্ছে মেন চেনে, মেন, এটা অন্য খালি দিয়ে লিখি, যেটা লিখবা মেন যে চেন আছে, মেন চেনে আমাদের কার্বন নাম্বার অলওয়েজ কি হবে? কার্বন নাম্বার সেম। এটা এই লাইনটা বলা যাবেই না, বুঝছো? তারপর আসো মেটামারিজম। মেটামারিজম কি? দেখো পাশাপাশি যেহেতু রাখছি, তার মানে এই দুটোর মধ্যে কি আছে? সিমিলারিটিস অবশ্যই আছে। দেখো ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপ একই থাকবে, ফাংশনাল গ্রুপ একই থাকবে। কিন্তু এই কিন্তুটাই তো আমাদের ফোকাস করতে হবে। কিন্তু যেখানে যেমন ভিন্ন ভিন্ন জায়গায় থাকবে সে একই লাইন লিখবা, কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় থাকবে, ভিন্ন ভিন্ন, তো দরজাটা একটু অফ করে দে, ভিন্ন ভিন্ন জায়গায় থাকবে। ঠিক আছে? তো এইখানে পার্থক্যটা কি? এখানে যে লাইন লিখছি ওখানে সেই লাইনই লিখছি। পার্থক্য এখানে ফাংশন গ্রুপ ছিল একযোজি, তোমার এইখানে মেটামারিজমের ক্ষেত্রে ফাংশন গ্রুপ হচ্ছে বহুযোজি, বহুযোজি। বাট এক্সামে বা তোমার ইন্টারমিডিয়েট লেভেলে যতগুলো উদাহরণ আমি দেখছি বা এক্সামে যে কোয়েশনগুলো আসে মেনলি দ্বিযোজি দিয়ে আসে। দ্বিযোজি বলতে এই যেমন ইথার, এই একটা বন্ড এদিকে একটা বন্ড তৈরি করে, তাহলে ইথার কয়টা বন্ড তৈরি করতে পারে? 2টা না? এদিকে একটা কার্বন ধরে, এদিকে একটা কার্বন ধরে, তাহলে দ্বিযোজি। তারপরে 2 ডিগ্রি অ্যামিন, এদিকে একটা কার্বন ধরে, এদিকে একটা কার্বন ধরে। হ্যাঁ, তারপর হচ্ছে কীটমূলক, কীটন যেটা বলি, এদিকে একটা কার্বন ধরে, এদিকে একটা কার্বন ধরে। সবগুলা কি? সবগুলো হচ্ছে দ্বিযোজি, বুঝছো? তারপরে ধরো এই যে 3 ডিগ্রি অ্যামিন, 1 2 3, তিনটার ধরে, তাই না? এটা হচ্ছে ত্রিযোজি। তো এই বহুযোজি, এই বহুযোজিগুলো আমাদের কি করে? মেটামারিজম আইসোমারিজম তৈরি করে, বুঝছো? তারপর আসো আমরা উদাহরণে চলে যাই, উদাহরণ দিলে বুঝতে পারবা। প্রথমে আসো ইথার, ইথার, ইথার 4 কার্বনের জন্য দেখবা
4 কার্বনের জন্য ইথার হচ্ছে মেটামারিজম দেখায়, 3 কার্বনের জন্য হয় না। কেন হয় না এটা দেখলেই বুঝবা। আসলে একটু দেখি, দেখো 4 কার্বন, তার মানে ইথার প্রথমত হচ্ছে এই যে অক্সিজেন থাকবে, তারপরে সে কি করে এই পাশেও আমার কার্বনটা ধরে, এই পাশে আমার কার্বনটা ধরে, তাই না? তো আমার কার্বন আছে কয়টা? 4 কার্বন আছে, 4 কার্বন আছে। তাহলে কেমনে ইথারটা লিখবে, মানে সমাণুগুলা কেমনে বের করবা, একটু সিস্টেমটা ভালো করে বুঝো। 4 কার্বন আছে, তোমার 4 কার্বনের মধ্যে সর্বোচ্চ মানে কয়টা হয়? 4টা না, 4টার মধ্যে একটা এক পাশে দিবা, এক কার্বন এক পাশে দিবা। হাইড্রোজেন নিয়ে মিলানোর দরকার নাই, হাইড্রোজেন অটোমেটিক্যালি মিলে যাবে, বারবার বলে আসতেছি। তাহলে কি করলাম, একটা দিলাম এই পাশে, এই যে একটা কার্বন। আরো কয়টা আছে? আরো 3টা আছে, ওই 3টা এই পাশে দিব, ওই 3টা এই পাশে দিব। দেখো তো 1 2 3, বুঝছো? এই যে 1, এই যে একটা, তারপর কি এই যে 2টা, এই যে আরেকটা, 3টা, বুঝছো? তাহলে কি হইলো, এক পাশে দিব একটা, আর বাকি দিব এই পাশে। তো এই পাশে আমার কয়টা আছে? এই পাশে আমার হচ্ছে 3টা, এটা লিখে রাখো, পরবর্তীতে কাজে লাগবে। এই পাশে 3টা, আর এই পাশে কয়টা? এই পাশে একটা। এভাবে শুরু করবা। তারপরে এই যে সর্বোচ্চ যে যতগুলো দিছ এক পাশে, এটার আরো যদি রিঅ্যারেঞ্জমেন্ট করে অন্য কোনো অ্যালকাইল হাইড বানাতে পারো, সেটা করবা। দেখো করতে পারি কিনা। হ্যাঁ পারা যায়, 3 কার্বন থাকলে। কীভাবে? এই যে অক্সিজেন রাখলাম, তারপরে ওই একটা তো একটা ওই রকমই থাকবে, থাকলো। আর 3টার দেখো তো এইভাবে লেখা যায় কিনা। এই যে 1 কার্বন, তারপর কি এই যে 2 কার্বন হয়ে গেল, 1 কার্বন 2 কার্বন। আগেরটার মধ্যে যদি আর এইখানে টান দিই 3 কার্বন হয়ে গেল, বাট আগের মতো করতে চাইতেছে না। কি করবো, এইখান থেকে টান দিলাম, 3 কার্বন হয়ে গেল, বুঝছো? এটা তো আরেকটা না, স্ট্রাকচার ভিন্নতা পাইলা। এটা আর কি বলবো, এই যে এই পাশে 3 কার্বনই আছে, আর এই পাশে কয় কার্বন? ওই 1 কার্বন, বুঝছো? এরপর আর 3 কার্বন দিয়ে আর কোনো কিছু হবে না। তাহলে কি করো, এখন কার্বন সংখ্যা কমাও। কার্বন সংখ্যা কমাও বলতে এই পাশে 2টা দিই, ওই পাশে আবার কি করি, একটা বাড়াই দিই। 2টা ওই পাশে একটা দিলে বাড়াই দিলে কটা? 2 2, তাহলে সমান সমান হয়ে যায়। তাহলে নাও অক্সিজেন, এই যে একটা, এই যে আরেকটা, 2টা হয়ে গেল। এই পাশে একটা, এই যে আরেকটা, 2টা হয়ে গেল, বুঝছো? শেষ। আর তুমি কোনো কম্বাইন করতে পারবে না। তুমি বলবো কমাই এক করবো, এক করে আবার পাশে 3 চলে যায়, কারণ আমার হাতে আছে 4টা, ওই যেটা আগেরটা মানে রিপিট হয়ে যাবে, বুঝছো? তাহলে এইগুলারে বলি, এইগুলার আমি বলি মেটামার্স। এগুলো কি বলি? প্রত্যেকটা হচ্ছে মেটামার্স, প্রত্যেকটাই মেটামার্স, মেটামার্স। এখন আসো, আমি যে বললাম যে 4টা কার্বন লাগবে অ্যাটলিস্ট ইথারের মেটামার্স তৈরি করার জন্য। কেন? 3 কার্বন নিলে দেখো তো হয় কিনা। আমি যদি 3 কার্বন নিই তাহলে দেখো কত হয়। 3 কার্বন নিলাম, 3 কার্বন, দেখো 3 কার্বন নিলে কি হয়, দেখো ভালো করে। আমার এই যে অক্সিজেন, ওকে, তাহলে বলছি 3 কার্বন আছে, তাহলে এক পাশে কি করো, একটা দাও, এটা শুরুতে করো, বাকি এই পাশে দিবা। তাহলে কটা আছে? 2টা, এই যে 1, এই যে 1, আরেকটা কি 2, তাই না? তুমি এখন এই কম্বিনেশনের বাইরে আর কোনো কম্বিনেশন করতে পারবা? তুমি বলবা যে আমি এখন এটা কমাবো, কমা 1 করবো। হ্যাঁ কমা 2 ছিল, কমা 1 করলা, তাহলে বেশ কটা যাবে? হাতে 3টার মধ্যে এবারে 2টা যাবে। তো কি হইলো, আগেটাই তো রিপিট, এইটা ছিল, এটা করলাম, করবার থেকে হইলো এরকম ছিল, উল্টা জাস্ট করলাম এরকম। আগে এই পাশে ছিল, এই পাশে ছিল 2 কার্বন, এই পাশে ছিল 1 কার্বন, এখন এই পাশে 1 কার্বন, ওই পাশে 2 কার্বন, একই তো হয়ে গেল, জাস্ট উল্টা করে লিখছ, নতুন করতে কিছু লেখো নাই, বুঝছো? তাহলে 3 কার্বনের জন্য কি হয় না, আরেকটা তুমি স্ট্রাকচার বানাইতে পারবা না। একটু বক্স করে রেখে দাও যাতে মনে থাকে, বুঝছো? তাহলে 3 কার্বনের জন্য একাধিক সমাণু পাওয়া যায় না, মানে সমাণুই হয় না, সমাণুতে 2টা লাগে অ্যাটলিস্ট, বুঝছো? যদি ধরো পরীক্ষায় তোমার 4-এর অধিক আসলো, ধরো কথার কথা 5 আসলো, তখন তুমি কেমনে করবা, জাস্ট বুঝিয়ে দিই। এই যে আমার অক্সিজেন দিব, তাহলে এই পাশে কি দিব, একটা রাখবো, এই পাশে কটা রাখবো, 4টা রাখবো। দেন এই 4 কার্বন যত কম্বাইন করতে পারো করবা তোমার মতো করে। তারপর কি করবা, 4-এর পর এখানে 3 বানাবা, ওই পাশে কত, একটা বানাবা, কত হলো 2। দেন 3-এর মধ্যে যত কম্বাইন করতে পারো করবা, 2-এর মধ্যে পারলে পারবা, 2-এর মধ্যে যদিও কম্বাইন হয় না, তারপরে এই পাশে বলবা 2 রাখবো, ওই পাশে 3, একই তো হয়ে গেলো, আগেরটা তো রিপিট হয়ে গেলো। যদি এই পাশে 1 রাখো, ওই পাশে 4, আগেরটা হয়ে গেলো, মানে তোমার এই 2টা কম্বাইনই পসিবল। এরকম করে তোমার কি করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। যাই হোক, ইথারের ব্যাপারটা বুঝছো। এরপর আরও কয়েকটা উদাহরণ দিয়ে দিই। ইথারের ক্ষেত্রে বুঝলাম, আর কার ক্ষেত্রে হয়, অ্যামিনের ক্ষেত্রে হয়। অ্যামিনের ক্ষেত্রে হয় 2 ডিগ্রি অ্যামিন, লিখে রাখো 2 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে
দেখো 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে আমরা করি এই যে আমরা 4টা কার্বনের জন্য করব, কয় কার্বনের জন্য করব? 4 কার্বনের জন্য করব, 4 কার্বনের জন্য করতেছি। ওকে, দেখো ভালো করে খেয়াল করো। 2 ডিগ্রি অ্যামিন মানে কি? অ্যামিন বলছিলাম 1 ডিগ্রি মানে নাইট্রোজেন একটা বন্ড তৈরি করে কার্বনের সাথে সরাসরি। 2 ডিগ্রি নাইট্রোজেন সরাসরি 2টা কার্বনের সাথে বন্ড করে। তাহলে এই যে নাইট্রোজেন, এই যে নাইট্রোজেন, আমার কাছে কয়টা আছে হাইড্রোজেন, কয়টা আছে কার্বন? 4টা। তাহলে কি করবো? আগের মতো এক পাশে একটা দিলাম, আরেক পাশে 2টা দিব, আর পাশে 3টা দিব, 3টা যেহেতু আছে 1, এই যে 1, তারপর 2, এই যে এটা আগে এইভাবে না দিয়ে এই যে 1, এরপর 2, এরপর 3, বুঝছো? তারপর কি করা যায়? আরেকটা কম্বিনেশন করা যায়। এই পাশে একটাই থাকলো, ওই 3টা রিঅ্যারেঞ্জমেন্ট করে আরেকভাবে করা যায়। এই যে 1, এই পাশে 2 দিব, এই পাশে আরেকটা দিব, 3 হয়ে গেল। আরেকটা কি 3 তার করা যায় না, তাহলে এখন কি করি? কমাই দিই, 1, 2, এই পাশে এখন 2 হয়ে যাবে, 1, 2, বুঝছো? এই হচ্ছে 3টা 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে 4 কার্বন বিশিষ্ট অ্যামিনের ক্ষেত্রে আমার এই 3টা কম্বাইন, এটা এক অপরের কি মেটামার, বুঝছো? তারপর আরেকটা আসি তোমার কিটনের ক্ষেত্রে। কিটনের ক্ষেত্রে কয়টা লাগবে? কিটন দেখো, ইথারের জন্য 4 কার্বন, 2 ডিগ্রি অ্যামিনের জন্য 4 কার্বন, ইথারের ক্ষেত্রে তোমার, কিটনের ক্ষেত্রে তোমার 5 কার্বন লাগবে। 5 কার্বন কেন? 5 কার্বন কেন? 5 কার্বন কেন? কারণ হচ্ছে এইখানে ফাংশনাল গ্রুপ ইথারের ক্ষেত্রে অক্সিজেন, ফাংশনাল গ্রুপ ইথারের ক্ষেত্রে কি ওকামা পড়াইসা, ইথারের ক্ষেত্রে অক্সিজেন, আর অ্যামিনের ক্ষেত্রে কি নাইট্রোজেন। বাট কিটনের ক্ষেত্রে ফাংশনাল গ্রুপ নিজেই কার্বন, বুঝছো? তো এই জন্য ওই এক্সট্রা একটা কি করতে হবে, ইনক্লুড করে 5 হইতেছে। দেখো খেয়াল করো, এই যে আমি দেখো একটু খেয়াল, যেটা বোঝাই দিচ্ছি, এইটা ধরো, এই যে সিও ফাংশনাল গ্রুপ, আমার কাছে কয়টা আছে? 5টা কার্বন। 5 কার্বনের ভিতরে তোমার একটা লেখা হয়ে গেল কার্যকরীমূলক। তাহলে কয়টা আছে? 4টা না? 4টা কি করবা? আগের মতো এক পাশে দিবা একটা, আর এই পাশে কয়টা দিবা? এই পাশে কয়টা দিবা? 3টা দিবা, 3টাই তো আছে, 1, 2, 3। তাহলে 1, 2, 3, এই যে 4, এই যে 5, বুঝছো কেন 5 বলছি? তারপর আসো এই কম্বাইন কেমনি করতে পারো? 1, 2, 3, 4, 5। তারপর এই 3টার কি করা যায়? এটাতে রাখলাম এইভাবে, এটার মতো। তাহলে এই যে এইটা 1, 2, 3, এটা করা যায়। আরেকটি করা যাবে, সিও 1, 2, 1, 2, এই তো, বুঝছো? 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, বুঝছো? এই হচ্ছে তোমার কিটনের ক্ষেত্রে মেটামার। প্রত্যেকটা হচ্ছে এটা কি মেটামারিজম সমানতার উদাহরণ। আশা করি বুঝতে পারছো। তারপরে আসি কি আছে, পজিশনাল আইসোমারিজম। এখানে বলবো যে একবার তো বুঝে আসলাম, হ্যাঁ বুঝাই তো আসছি, তোমার কিছু এক্সাম্পল আমি করতে দেই, তুমি একটু করো। 1, 1, 2, 3, 4, 5, তারপরে 1, 2, 3, 4, 5। ওকে, তাকাও, এখানে আমি সিএন দিলাম, এখানে আমি সিএন দিলাম, বুঝছো? তারপর কি করা যায়? এইটাই আমি আবার লিখি, 1, 2, 3, 4, 5। এই সিএনটা এখানে ছিল, দেন আমি কি করলাম? এখানে দিলাম। আবার এখানে ধরো সিএইচও ছিল, এই পাশে এখানে ধরো সিএইচও ছিল, CHO। এটা রিপিট করি, 1, 2, 3, 4, 5। এখন এইখানে সিএইচও দিলাম। তুমি বলবা এই দুইটা, এইটা আর এটা, এইটা আর এটা, এইটা আর এটা একে অপরের কি? একে অপরের কি? একটু ভিডিওটা পজ করে তারপর বলো। এইটা এটা বললো পজিশনাল আইসোমারিজম। কেন? কারণ এই প্রথমে ছিল এই যে আমার তো কার্বন চেইন 1, 2, 3, 4, 5, এখানে কি 1, 2, 3, 4, 5, এটা 2 আছে, এটা 3 আছে, তো ফাংশনাল গ্রুপের অবস্থান ভিন্ন ভিন্ন জায়গায় আছে, তাহলে কি হবে? পজিশনাল আইসোমারিজম। সিমিলার হতে এটাও পজিশনাল আইসোমারিজম, বাট সমস্যা হলো তোমার অ্যান্সারটা কি ভুল। নাম্বারিং করার নিয়ম কি?
কার্বন সংখ্যাকে প্রায়োরিটি দিতে হবে। তুমি যখন এইখান থেকে গণনা করবা, এটা 1 বলবা, এটা 2 বলবা, তা তো হবে না। কেন? কারণ এই যে ফাংশনাল গ্রুপ তার নিজের মধ্যে তো কার্বন আছে, তাহলে ওটার এখন কি করতে হবে? ওটারই 1 ধরতে হবে। এটাই কি এখন 1, তারপরে কি 2, এদিকে যাবো না এদিকে যাবো, যেদিকে গেলে নাম্বার বাড়ে। 3 4 5, আবার 1 2 3 4, অথবা এদিকে গেলেও 3 4। বুঝছো? সিমিলারলি এটাও, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। তাহলে বলো এটা কি আর পজিশনাল আইসোমারিজম থাকলো? না, থাকলো না। কেন থাকলো না? কারণ পজিশনাল আইসোমারিজমের মেন একটা শর্ত আমি লিখছিলাম যে মেন চেনে আমাদের কি থাকবে? কার্বন নাম্বার ভিন্ন থাকবে। মেন চেনে কার্বন নাম্বার কি থাকবে? ভিন্ন থাকবে। তো মেন চেনে কার্বন নাম্বার ভিন্ন নাই, কি হয়ে গেছে? এটা ওপরটা 5টা, এটা কি হয়ে গেছে? 4টা। তাহলে মেন চেনে কার্বন নাম্বার ভিন্ন হয়ে গেলে সেটা কোন ধরনের সমানতা? প্রথমে বলে আসছি চেইন আইসোমারিজম। চেইন আইসোমারিজম কিসের জন্য হয়? মেন চেনে কার্বন নাম্বার ভিন্ন হওয়ার কারণে। তাহলে আমি বলবো এই দুইটা আর এই দুইটা নিজেদের সাথে কি? নিজেদের সাথে হচ্ছে পজিশনাল আইসোমারিজম, চেইন আইসোমারিজম লিখে রাখো। এটা হচ্ছে লিখবা এখানে কি মেন চেনে কার্বন কি ভিন্ন। এর মানে কার্বন যেহেতু ভিন্ন মেন চেনে, তার মানে হচ্ছে এটা হচ্ছে কি বলা হয়? চেইন আইসোমারিজম। আর এখানে সুন্দর করে লিখে রাখো নট পজিশনাল আইসোমারিজম। এই উদাহরণগুলো কেন রাখছি? যাতে তুমি এই আইসোমারিজম পার্টটা একদম সূক্ষ্মভাবে পার্থক্য করতে পারো। অনেকে তো একটা উদাহরণ দিয়ে যায়, বাট এক্সামে যখন একটু ঘুরে ফিরে দেয় পারে না। তুমি এই উদাহরণটা তোমার যে কোনো একটা টিচারে দিয়ে দেখো, এই যে উদাহরণটা মাত্র দিলাম, দেখবা যে টাস্কি খেয়ে বসে রয়েছে, কিন্তু সহজ কিন্তু ব্যাপারটা, বাট ভালো করে না পড়লে এগুলো ধরা যায় না। তারপর আসো মেটামার্স। বলবো মেটামারিজম তো একবার বুঝে আসলাম, হ্যাঁ ওই যে আবার একটু আমার জ্বালাই ফালাই করি আমরা। দেখো আমি দুইটা উদাহরণ নিই, নাইট্রোজেন, ওকে, নাইট্রোজেন এই উদাহরণটা নিলাম, এইটা আবার এটা নেই, নাইট্রোজেন এইটা, নাইট্রোজেন এইটা। দেখো এই পাশে কয়টা কার্বন একটু ইনক্লুড করো। এই পাশে কয়টা কার্বন? এই পাশে কয়টা কার্বন? এই যে 1 2 3 কার্বন। এই পাশে কয়টা কার্বন? 2টা কার্বন, 1 2 কার্বন। বুঝছো? আমি এরকম আরেকটা কমেন্ট করি, 1 2, এই পাশে 3টা দিই, 1 2, এখন এইভাবে দেয় 1 2, ধরো 3 দিলাম, বা এরকম করে দিতে পারি, এরকম করে দেওয়া যায়, এরকম করে দিলাম, যেরকম দাও। আচ্ছা এখন তুমি একটু হিসাব নিকাশ করো। এই পাশে কয়টা কার্বন? এই পাশে 2টা কার্বন, এই পাশে 2টা, এই পাশে কয়টা? এই পাশে 3টা। বলো এরা একে অপরের কি? বলো এরা একে অপরের কি? তুমি বললো মেটামার্স। কেন? এই যে কম্বাইন বারো চিহ্ন হয়েছে থিজোজি। না রে ভাই, এটা মেটামার্স না। দেখো এখানে ফাংশনাল গ্রুপ কোনটা? এখানে ফাংশনাল গ্রুপ হচ্ছে তোমার, এখানে ফাংশনাল গ্রুপ কোনটা? এই যে নাইট্রোজেন কয়টা বন্ড করছে? এই যে একটা, মানে হাইড্রোজেনটা দেখাও, এই যে একটা, এটা কয় ডিগ্রি অ্যামিন? এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। আর এখানে নাইট্রোজেন এইদিকে একটা বন্ড, এইদিকে একটা বন্ড, এই যে নাইট্রোজেন কয়টা বন্ড করছে? একটা, এদিকে একটা, এদিকে একটা, 2টা 3টা। ভাই যদি লিখি 3টা, তার মানে কি? এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিনের ফাংশনাল গ্রুপ, ওটা কয় ডিগ্রি? ওটা 3 ডিগ্রি অ্যামিনের ফাংশনাল গ্রুপ। তাহলে কি দুইটা সেম ফাংশনাল গ্রুপ? দুটা তো সেম ফাংশনাল গ্রুপ না, আলাদা আলাদা ফাংশনাল গ্রুপ। তো আলাদা আলাদা ফাংশনাল গ্রুপ হইলে সেটা তো আর মেটামার্স থাকে না। মেটামার্স কখন হয়? যখন দুইটা ফাংশনাল গ্রুপ সেম টাইপের হবে। তার মানে এটা কি সমানতা? এটার কোনো সমানতা না, এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ সমানতা, যেটা আমরা শুরুতেই পড়ে আসছি। এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ সমানতা। এই দুইটা একে অপরের কি? ফাংশনাল গ্রুপ সমানতা। কেন? কারণ ফাংশনাল গ্রুপ ভিন্ন। এটা লিখে রাখবা, ফাংশনাল গ্রুপ
ভিন্ন। আর ফাংশনাল গ্রুপ ভিন্ন হইলে যে সমানতা হয় আমরা একটু আগে পড়ে আসছি, ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। এবং সুন্দর করে নোট করে রাখো, এটা কি নট মেটামার্স, নট মেটামার্স। আশা করি বুঝতে পারছো। তাহলে মেটামারিজম, ফাংশনাল গ্রুপ আইসোমারিজম, পজিশনাল আইসোমারিজম, চেন আইসোমারিজম, এগুলোর মধ্যে পার্থক্য করা একটু হলেও ক্লিয়ার হয়েছে। তারপর আসো বেনজিনের অবস্থান সমানো, এটা এখানে লিখে, যেহেতু অবস্থান সমানো পড়তেছি, বেনজিনের অবস্থান সমানো একটু দেখে ফেলি। দেখো খেয়াল করো, বেনজিন, এই ধরো বেনজিন কেমনি লেখে, ধরো এইভাবে লিখি C6H6, এটা তো বেনজিনের মলিকুলার ফর্মুলা, তাই না? C6H6, এটা হচ্ছে কি বেনজিনের মলিকুলার ফর্মুলা। আর স্ট্রাকচার কি জানো আশা করি, এইরকম, যেখানে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, এভাবে লেখা যায় না? ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, এভাবে লেখা যায়। আরেকটা কীভাবে লেখা যায়, অ্যাকুরেট, একদম অ্যাকুরেট। বাট এটাতে লিখলে অনেক ক্ষেত্রে আমরা রিয়াকশন টিয়াকশন ভালো করে বোঝা যায় না। তো দুইটা বেনজিনের স্ট্রাকচার থাকুক, বাট আমরা কি পড়তে চাইতেছি, বেনজিনের অবস্থান সমানতা, বেনজিনের অবস্থান সমানতা। খেয়াল করো, ওকে, একটু একটু আসি। বেনজিনের অবস্থান সমানতা দেখো, খেয়াল করো কি করতে চাইতেছি। ধরো এই বেনজিনে সাবস্টিটিউয়েন্ট দ্বারা প্রতিস্থাপিত করবো, এই যে হাইড্রোজেন আছে না, 6টা হাইড্রোজেন প্রতিস্থাপিত করবো। ধরো আমি প্রতিস্থাপিত করলাম একটা ইয়া দ্বারা, কি বলে, এ দ্বারা, একটা সাবস্টিটিউয়েন্ট এ, একটা সাবস্টিটিউয়েন্ট, তাহলে কি লেখা যায়, তাহলে কি লিখবো, C6H6 ছিল, তাহলে কি লিখবো, C6H5A। তো এইরকম মলিকুলের ক্ষেত্রে, এইরকম মলিকুলের ক্ষেত্রে তোমার হচ্ছে কোনো সমাণু নাই, কোনো সমাণু নাই, তাহলে 0 1 লিখে রাখো। 0 1 মানে 0 1 মানে সে নিজে একটা, সে নিজে একটা। কেমনি তোমার একটু বোঝাই দিই, খেয়াল করো। এই ধরো আমাদের সেই বেনজিন, হ্যাঁ, এখানে কোনো একটা পজিশনের কার্বনকে তুমি কি, কার্বনের কোনো একটা হাইড্রোজেনকে এই এ দ্বারা প্রতিস্থাপিত করবা। ধরো আমি এইখানে করলাম, এখানেই লিখলাম। তো এইটাকে তুমি দেখো তো, এইটার আরেকটা কিছু করতে পারবা, কিছুই তো করতে পারবে না, নিজেই তো একটা, সে নিজেই তো একটা, তাহলে আর কিছু হবে না। তার মানে এটার কোনো আইসোমারিজম নাই। তুমি বলবা যে আমি এইভাবে লিখবো, এটা এখানে লিখবো, এটা এখানে লিখবো, লেখো। এটা তো একই, কেন আইডেন্টিক্যাল, বুঝোই তো। এইখান থেকে গণনা করে যা পাবে পর এখান থেকে শুরু করো, যা পাবা আবার এখান থেকে গণনা করলে তাই পাবা, আলাদা কিছু না, বুঝছো? তারপর আসো, ধরো আর দুইটাই কি আমি যেটা বলছিলাম, এখানে লেখো, দুইটাই ধরো এ, দুইটাই এ, তাহলে দুইটাই ধরো এ, অথবা ভিন্ন ভিন্ন এ আর একটা কি বি, তাহলে কীভাবে লেখা যায়, C6H4, তাই না, A2, যদি দুইটাই সেম হয় A2, অথবা কি বা C6H4AB। তো এরকম কেস হইলে যখন দুইটা সাবস্টিটিউয়েন্ট থাকবে, সেম হোক আর ডিফারেন্ট হোক, কোনো কিছু দেখার দরকার নাই, সমানতা কয়টা হবে, সমানতা হবে 3টা, সমানতা কয়টা হবে, 3টা হবে। একটু বক্স করে লাগবে, সমানতা 3টা। তো এটা একটু উদাহরণ দিই, যেহেতু উদাহরণ দিতেছি। ধরো এরকম নিলাম বেনজিন, ভালো করে খেয়াল করো। ধরো আমরা এখানে একটা ক্লোরিন নিলাম, আর এখানে একটা ক্লোরিন নিলাম, সেম টাইপের দেখাইতেছি, সেম টাইপের, ধর সেম টাইপের হলো ক্লোরিন। এটা আরেক কীভাবে কম্বাইন করতে পারো, একটা লিখলাম, একটা আরেকভাবে লেখা যায়, দেখো প্রথম ক্লোরিনটারে ফিক্সড রাখলাম, আরেকটা ক্লোরিন এখানে লিখছিলাম, সেটা কি করি, এখানে লিখি। আরেকভাবে লেখা যায়, দেখো এটা ফিক্সড রাখলাম প্রথমটারে, ওইটা এইভাবে লিখি।
এইভাবে লিখি, দেখো তো এই তিনটা কিন্তু এর তিনটা বাইরে আর কোনো লিখতে পারবা? আর কোনো লিখতে পারবো না। তুমি বলবো যে এখন এখানে লিখবো, এখানে লেখা আর আগেটাতে একই, এইটা আর এটা কি একই, বুঝছো? এই গণনা করলে 1 2 3 আবার 1 2 3, এই তিনটার বাইরে আর কোনো লেখা যায়? লেখা যায় না। বুঝতে পারছো? তারপর ভিন্ন ভিন্ন দেখাই দিই। ধরো এটা ধরো OH, এটা ধরো CH3, এই ভিন্ন ভিন্ন দুইটা একই। এটা OH, এখানে রাখলাম CH3, আরেকটা এইখানে OH, এইখানে CH3। একটা নাম হচ্ছে অর্থকিসল, আরেকটা হচ্ছে মেটাকিসল, আরেকটা নাম হচ্ছে প্যারাকিসল। নাম জানা তো দরকার নাই। দেখো তিনটার বাইরে লেখা যায় না। আমি বললাম যে এই যে এরকম হলে তিনটা সমান, চোখ বন্ধ করে কি করবা, সমান তিনটা দাগাই দিবা। দেখো ধরো তিনটা সমান নেবে, এখন তিনটা ধরো তিনটে হচ্ছে সেম, এ এ এ তিনটাই সেম, তাহলে কীভাবে লেখা যায়? C6H কত হবে? 3, আর এ তিনটা A3। ধরো দুইটা সেম একটা ভিন্ন, দুইটা সেম বলতে এ এ আরেকটা কি বি, তাহলে কীভাবে লিখতে পারো? তাহলে লিখতে পারো C6H3A2B। অথবা ধরো তোমার তিনটাই ডিফারেন্ট, একটা এ আরেকটা বি আরেকটা সি, তাহলে কীভাবে লিখবা? তাহলে C6H3ABC, এই তিনটাতেই ব্যবহার হয়। তখন সমানের নামগুলো মনে রাখো। যদি হয় এই তিনটাই সেম হয় তখন সমানের সংখ্যা হবে 3, তখন সমানের সংখ্যা হবে 3। আর যদি দুইটা সেম একটা ডিফারেন্ট হয় তখন সমানের সংখ্যা হবে 6। আর যখন তিনটাই ভিন্ন তখন সমানের সংখ্যা হবে 10। কষ্ট করে মুখস্থ রাখো, কারণ সবগুলো বের করে দেখালে তুমি নিজে একটু চেষ্টা করো, আর বের করতে আসেও না। তুমি যদি বের করতে চাও নিজে একটু দেখো, পারবা। 3 6 10, মাথায় রাখো। এ হলো বেঞ্জিনের কথাবার্তা নিয়ে মনে রাখো। একটা হইলে কোনো সমানতা নাই, সমানতা নাই মানে কি, সে নিজে একটা। দুইটা হইলে তিনটা, তিনটা যখন থাকবে, যদি তিনটাই সেম হয় তখন তিনটাই সমান হয়। যদি দুইটা সেম হয় একটা ডিফারেন্ট তাহলে কয়টা? 6টা। আর যদি তিনটা ডিফারেন্ট তাহলে 10টা। এই হচ্ছে এখানে, এটা ভালো রকমের এক্সামে আসে, বুঝছো? এটা ইম্পর্টেন্ট। এটা কি, এটা ইম্পর্টেন্ট, মনে রাখো, এটা ইম্পর্টেন্ট। তারপর আসো, তারপরে কি আছে? কনফিউশন। কনফিউশন, আচ্ছা দেখে দ্রুত দেখে দিই। ধরো নাইট্রোজেন, আচ্ছা কনফিউশন এটা দেখানো দরকার, এটা অলরেডি ক্লিয়ার করে ফেলছি। তারপর দেখা দিব। আচ্ছা যেটা বলেছিলাম, এই যে নাইট্রোজেন 1 2 3, এদিকে একটা নাইট্রোজেন, নাইট্রোজেন 1 2 এরকম, এটা একটা, তার নাইট্রোজেন, এটা এটা নাইট্রোজেন 1 2, টোটাল কয়টা? 1 2 3 4, 1 2 3 4। দেখো এই কয়েকটা লিখলাম অ্যামিনো সমাণু। বলো তো এই যে এইটা, এই তিনটা একটু ভালো করে খেয়াল করবা। এইটা এইটা এইটা, এই তিনটা দেখো তো 2 ডিগ্রি অ্যামিন না? এটাও 2 ডিগ্রি অ্যামিন, এটাও 2 ডিগ্রি অ্যামিন, এটাও 2 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন। তার মানে ফাংশনাল গ্রুপটা কি? সেম। ফাংশনাল গ্রুপ সেম। তাহলে ডিফারেন্টটা কোথায়? ডিফারেন্ট হচ্ছে যে স্ট্রাকচারে। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় মেটামার্স, তাই না? বাট এটার সাথে এটার কি ভিন্নতা না? এটার সাথে এটা কি ভিন্নতা? কিসের ভিন্নতা? ফাংশনাল গ্রুপ। এগুলো সবগুলো হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি, আর এটা কি 3 ডিগ্রি। তার মানে এই তিনটার যে কোনোটার সাথে এটা হচ্ছে কি ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। এটা অনেকে গোলা ফেলে যাতে না ফেলো তার জন্য একটু কনফিউশন লিখে রাখছি। তারপর আসো টোটোমারিজম। টোটোমারিজম নিয়ে কয়েকটা পয়েন্ট লেখো। 1 নম্বর পয়েন্ট, এখানে লিখি 1 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, এটা হচ্ছে বিশেষ ধরনের কার্যকরীমূলক সমানতা। বিশেষ ধরনের কার্যকরীমূলক সমানতা। কার্যকরীমূলক
কার্যকরী মূলক সমানতা। বাইরে থেকে এত সাউন্ড আসে। কার্যকরীমূলক সমানতা, যে পয়েন্টগুলো লিখি সেগুলো ইনক্লুড করো। 2 নম্বর পয়েন্ট এর হচ্ছে গতিশীল সমানতা। দেখো ফোনটার সাউন্ড বন্ধ করে না, কেমনটা লাগে না? গতিশীল সমানতা, গতিশীল সমানতা, এই 2টা পয়েন্ট ইনক্লুড করো। গতিশীল সমানতা, গতিশীল সমানতা মানে এই ব্যাপারটা হচ্ছে নিজে নিজেই ঘটে। তাহলে এটা একটা পয়েন্ট, একটু মনে রেখো, এটা আসছে একবার। এটা হচ্ছে আপনা আপনি ঘটে, আপনা আপনি ঘটে, আপনা আপনি ঘটে। আপনা আপনি ঘটে মানে এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত, স্পন্টানিয়াস। হয়তো ক্লিয়ার হইতেছে না, এক্সাম্পল দিলে কি হবা, ক্লিয়ার হয়ে যাবা। আপনা আপনি ঘটে। দেখো এই যে উদাহরণ দিই, সব থেকে ফেমাস যে উদাহরণটা সেটা হচ্ছে কিটোইনল টটোমারিজম। কিটোইনল টটোমারিজম কেমনে দেখাই, দেখো এখানে এই যে আমাদের CH3, ভালো করে খেয়াল করবা, এখানে তো যথেষ্ট জায়গা আছে, আমরা এখানে লিখি CH3 CO, তারপরে কি CH3, এটার নাম কি? এটার নাম হচ্ছে কিটন। কিটন বাট এর কি গ্রুপ আছে, যে এই যে CO না, এই গ্রুপটার নাম বলা হয় কিটো গ্রুপ। এই গ্রুপের নাম কি? কিটো গ্রুপ। তো এটা লেখো কিটো, এই গ্রুপের নাম হচ্ছে কিটো। ওকে, কিটো গ্রুপ। তো এটার নাম কি? কিটন। এটা কি? এটা হচ্ছে কিটন, লেখা রাখো কিটন, কিটন। বাট কিটনের মধ্যে এটা কোনটা? এটা হচ্ছে প্রোপানন। এই নামটা গুরুত্বপূর্ণ, তাই লিখে দিতেছি প্রোপানন, প্রোপানন, প্রোপানন। এখন আসো টটোমারিজমটা কি। এই যে কার্বন, এই যে অক্সিজেন ডাবল বন্ড, তারপর কার্বন সিঙ্গেল বন্ড কার্বন, পাইছো না? এরকম একটা ফর্ম যদি পাও, এরকম যদি ফর্ম পাও, কেমন ফর্ম? এটা একটু ফোকাস করো, কেমন ফর্ম? এই যে এখানে লেখো শর্ত, শর্ত, টটোমারিজম শর্ত। কেমন ফর্ম? একটু ভালো করে খেয়াল করবা। এই যে আমি এইভাবে লিখলাম এ, এ, তারপরে ডাবল বন্ড বি, তারপর সিঙ্গেল বন্ড সি, বুঝছো? ABC, ABC, তারপর তুমি নাম্বারিংটা করো। কেমনি করবা? এই যে এটারে ডাবল বন্ড, আমি দেখছো ক্রমটা কিন্তু সাজাইছি ABC, তোমার বোঝা সুবিধার্থে। এটা হচ্ছে 1, তারপরে বি এটা 2, আর সি এটা হচ্ছে 3। এটা হচ্ছে কি 3। তারপরে যেটা ফোকাস করবা সেটা হচ্ছে এই যে এ, 1 নাম্বার যেটা হচ্ছে সেটা অবশ্যই কয়েকটা হবে, হয় কার্বন, নয় অক্সিজেন, নয় সালফার, নয় নাইট্রোজেন, এই কয়েকটা আরও থাকতে পারে। আপাতত এই চারটে মনে পড়তেছে, কার্বন, অক্সিজেন, সালফার, নাইট্রোজেন। আর বি যে কোনো, বি যে কোনো। সিটা কি? সি যাই হোক তবে তার হাইড্রোজেন থাকতে হবে। কি থাকতে হবে? সে যাই হোক হাইড্রোজেন থাকতে হবে, তার হাইড্রোজেন থাকতে হবে, এর হাইড্রোজেন থাকতে হবে। লেখো এর হাইড্রোজেন, হাইড্রোজেন থাকতে হবে, বুঝছো? এখন আসো, এই ক্রমটা কিন্তু মাথায় রাখবা, এই ক্রমটা মাথায় রাখবা। দেখো এই ক্রমটা মাথায় রাখো। দেখো তো কি হয়, এই ক্রম আছে কিনা? এই যে ডাবল বন্ড, ডাবল বন্ড, তারপরে সিঙ্গেল বন্ড, তাই না? তাহলে এটা কত হবে? এটা হবে 1, এটা হবে 1, এটা হবে 1, এটা 1, তারপরে কি? এটা দিবা 2, এরপরে যেটা যাও, যেদিকে যাও এটা দিবা 3। ওই ক্রম মিলছে কিনা? এ বি ডাবল বন্ড, তারপর সি, এবং সি এমন একজন 3 নাম্বার, তার হাইড্রোজেন থাকবে। হাইড্রোজেন আছে কিনা? হ্যাঁ হাইড্রোজেন আছে। তারপর কি হবে? এই এ থেকে 1 নাম্বার থেকে 3 নাম্বারে, 1 নাম্বার 3 নাম্বার হাইড্রোজেন আছে না, 3 নাম্বার থেকে 1 নাম্বারে, 3 নাম্বার থেকে 1 নাম্বারে হাইড্রোজেন ট্রান্সফার হবে। আর 1 2 এর মাঝখানে ডাবল বন্ড, যে পাই বন্ড আছে সেটা 2 3 এর মাঝখানে যাবে। যেমন দেখো এই যে 1 আর 2 এর, 1 আর 2 এর যে ডাবল বন্ড সেটা কোথায় যাবে? 2 3 এ। সেটা কোথায় যাবে? 2 3 এ। এই যে 2 3 এ এইখানকার ডাবল বন্ড এইখানে যাবে। আর 3 নাম্বার যে হাইড্রোজেন সেটা কোথায় যাবে? ওই 1 নাম্বারে যাবে। দেন কি হয়? দেন তুমি এই যে টটোমারিজমটা হয়ে যাবে। দেখো
গতিশীল সমাণু। দেখো দেখো কি হয়, এই সিএসটি সিস্টেমও থাকলো, এটা সিএইচটি সিএসটির মধ্যে থাকলো, তারপর সিঙ্গেল বন্ড, এই সিঙ্গেল বন্ড সি সি, এখন কিন্তু ডাবল বন্ড না, একটা বন্ড আছে, এখানে এক বন্ড চলে গেছে, এই যে ও এখানে কি এসে পড়ছে, এখানে একটা হাইড্রোজেন এখানে এসে পড়ছে, ও এইচ, ও এইচ, আর সিঙ্গেল বন্ড ছিল, ডাবল বন্ড হয়ে গেছে, আর এখানে CH3 ছিল, একটা হাইড্রোজেন চলে গেছে, তাহলে কি CH2। এই ফর্মের নাম কি, এই যে ডাবল বন্ডের জন্য ইন আর ওইচের জন্য অল, এটার নাম হচ্ছে ইন অল, এটার নাম হচ্ছে ইনল, এর নাম হচ্ছে ইনল। আর এই যৌগেটার নামটা কি, দেখো এই যে 1 2 3 নাম্বার করলে 1 নাম্বার কি পড়ে, ডাবল বন্ড, 1 নাম্বার উল্লেখ করতে হয় না, দিয়ে কি পড়ছে ও ইজ অল, তাহলে নাম হচ্ছে কি প্রোপিন টু অল। আশা করি নাম করতে আমি শিখে আসছি, প্রোপিন, প্রোপিন টু অল, এটার বলা হয় ইনলি বলা হয়, বুঝছো। এখন এটা হচ্ছে তোমার কি কিটো ইনল আইসোমারিজম। ওকে, আর এটা একটা উদাহরণ গেল, এটা একটা উদাহরণ গেল, এ নাম্বার ধরো, এরপর বি আর একটা উদাহরণ দিই। দেখো তো, এই যে CH3 রাখলাম, CH3 ডাবল বন্ড অক্সিজেন সিঙ্গেল বন্ড হাইড্রোজেন, এটার নাম কি, এটার নাম অ্যালডিহাইড, বাট এখানে সিও আছে কিনা, হ্যাঁ, তার মানে কি কিটো। এটা কি টোটোমার্জন দেখাবে, হ্যাঁ দেখাবে, কেন, কারণ ওই যে তুমি নাম্বারিং করো তো, ডাবল বন্ড কার্বন এখানে কি, এই যে 1, এটা কি 2, আর এই যে তোমার 3 নাম্বার কি হাইড্রোজেন আছে, ওই পাশে তো নাই হাইড্রোজেন, মানে এমন একটা পরমাণু যার হাইড্রোজেন থাকতে হবে, ওটা তো নিজেই হাইড্রোজেন, তাহলে যেমন একটা পরমাণু তার হাইড্রোজেন আছে, তারপর কি হবে, তারপরে এই যে 1 দিয়ে ডাবল বন্ড 2 3-এ যাবে, আর 3-এর হাইড্রোজেন 1-এ যাবে, এই তো করো, এখানে CH2, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে কার্বন, এখানে ওইস, আর এখানে হাইড্রোজেন, আগের মতো। এটা কি এটা কিটো ফর্ম, এটা কি ফর্ম লেখা, এটা ভুল করো না, এটা হচ্ছে কিটো ফর্ম, কিটো, আর এটা কি, ওটা হচ্ছে ইনল, এটা হচ্ছে কিটো ইনল, বুঝছো। তারপরে এখন এটা কোনটা, এটা কিন্তু অ্যালডিহাইড, তাহলে অ্যালডিহাইড কি করে, অ্যালডিহাইডে তোমার টোটোমার্জন দেখায়, তবে লেখে রাখো ফর্মালডিহাইড বাদে, ফর্মালডিহাইড বাদে, ফর্মালডিহাইড বাদে, ফর্মালিটি বাদে যে কোনো অ্যালডিহাইড দেখাবে। ফর্মালিটি কি হয়, এই পাশে হাইড্রোজেন এই পাশে হাইড্রোজেন, তাহলে তো হবে না, বুঝছো। আশা করি এই তোমার কিটো ইনল টোটোমার্জমটা বুঝাতে পারছি। এখন আসো যে এটার কেন গতিশীল, এটার কেন গতিশীল বলা হয়, দেখো এটা না নিজে নিজেই ঘটে, এই যে এটা তৈরি ধরো কোনোভাবে এই কম্পাউন্ডটা সৃষ্টি হয়েছে, এই যে ইনলটা, তাহলে এটা কি হয়ে যাবে, এদিকে মুভমেন্ট করে ফেলবে, দেখো চিহ্নটা আমি কোন দিকে দিছি, যদি তোমার বুঝেছি কিটোন থেকে ইনলের দিকে, বাট অ্যাকচুয়ালি কি হয়, ইনল ক্রিয়েট হয় যদি কোনোভাবে একটা রিয়াকশন মেকানিজমে ইনল ক্রিয়েট হইলো, ওইটা এরকম হয়ে কেমন, যেমন ধরো এই যে উল্টা কল্পনা করো, উল্টা ডাবল বন্ড সিঙ্গেল বন্ড, তাহলে এটা এই যে ডাবল বন্ড 1, এটা কত, এটা 2, এটা কত 3, আগের মতো ওই যে ABC, এ কোনটা ধরছি, যেটা ওইদিকে কিছু নাই, এদিকে কিছু আছে নাই, তাহলে ডাবল বন্ড A, তারপর B, এরপর C, এই যে ABC 1 2 3, কী হবে 3 থেকে 3-এর যে হাইড্রোজেন সেটা কোথায় যাবে, 1-এ যাবে, আর ডাবল বন্ডটা এখানে যাবে, মানে আগেরটা হবে, মানে ইনল ক্রিয়েট হইলে কিটো ফর্মে চলে যায়, ইনল ক্রিয়েট হইলে কিটো ফর্মে চলে যায় 95% ক্ষেত্রে এরকম, বা তারও বেশি। মাঝে মাঝে তোমার তৈরি কিছু ক্ষেত্র আছে যেগুলো তোমার এই ইন্টারমিডিয়েটে লাগে না, দরকার নাই, বুঝছো। তাহলে কোনটা টোটোমার্জম, ধরো এইভাবে এটা ইনলজিস্ট হলে কিটো ফর্মে নিজে নিজে চলে যাবে, এটা বাইরে থেকে কিছু হয় না, আর এই দুইটাই কি করে এক্সিস্ট করে। আর আগেরগুলো যেগুলো পড়ছো সমানতা যেগুলো পড়াইলাম, পজিশনাল চেন, ওটা তো ইন্ডিভিজুয়াল, কারোর সাথে কারো সম্পর্ক নাই। তাই এটা হচ্ছে কি গতিশীল সমানতা, বা আপনি ঘটে এটা। এখানে বলছে কার্যকরীমূলক সমানতা, কেন দেখো তো এখানে কি, এখানে সিও কিটো ফর্ম, আর এখানে কি ফর্ম ইনল, তাহলে কার্যকরীমূলক না, বাট এটার নাম কেন কার্যকরীমূলক না বলে আমি বিশেষ ধরনের কার্যকরীমূলক বলতেছি, বিশেষ ধরনের জন্য যে এখানে যে ভিন্নতা হইতেছে সেটা কিসের জন্য, ফাংশন গ্রুপ ভিন্নতার জন্য, বাট এটা ফাংশন গ্রুপ বলা যাবে না। তাহলে একটা ক্রম একটু মনে রাখো, কোথাও লিখে রাখি এখানে RTFM RT
CF/M/CP, এটা হচ্ছে একটা নিয়ম। মানে ধরো একই সাথে তুমি কনফিউশনে পড়ছো, সেটা চেন আইসোমারিজম দেখাইলো, পজিশনাল আইসোমারিজম দেখাইলো, দুইটাই দেখায়। ধরো তুমি ডিফাইন করতে পারছো না, যেটা ওটা পজিশনাল কন্ডিশনে পড়ে যায়, চেনও পড়ে যায়, তাহলে কি করবা? চেনটা দিবা। সিমিলারিতে একজন টটোমারিজম দেখাইতেছে, ফাংশন গ্রুপ দেখাইতেছে, কোনটা কাউন্ট করবা? টটোমারিজমটা প্রাধান্য দেখাইতে। এটা কিন্তু কার্যক্রম সমানতাও, বাট এটা সেমটি কোনটা দেখাইতে হবে? টটোমারিজম, ওই যে ক্রম অনুযায়ী, বুঝছো? এটা একটু মাথায় রাখবা। আর এখানে শিফট হইতেছে কি? 1 থেকে 3, 3 থেকে 1-এ কি করতেছে? হাইড্রোজেন শিফট হইতেছে না? তাই এটারে তোমার এইভাবে লিখতে পারো, এই যে 1-3 হাইড্রোজেন শিফট বা মাইগ্রেশন। ওকে, এটা হচ্ছে কিটো ইনলের সব কাহিনী টাইনি, বুঝছো? তারপর আসো, দেখো সেটা হচ্ছে যেটা বলছিলাম, একটা পয়েন্ট করবা, সেটাও খুবই গুরুত্বপূর্ণ। পয়েন্টটা কি? এই সাম্য মিশ্রণে এখানে এটা লেখো, কিটো ফর্মটা বেশি স্টেবল কার থেকে? ইনল থেকে। কিটো ফর্মটা বেশি স্টেবল ইনল থেকে। তাই আমরা এই লাইনটা লিখবো, সাম্য মিশ্রণে কিটো সমাণু বেশি থাকে, কিটো সমাণু বেশি থাকে, বুঝছো? যেমন এটাকে যেটা বলে আসলাম ওইটা তোমার দেখাই দিই। CH3 C ডাবল বন্ড CH2, আর এখানে কি আছে? OH। এই ফর্মের নাম কি? এই ফর্মের নাম হচ্ছে ইনল। ইনল যদি ক্রিয়েট হয় তাহলে কি হবে? এই যে ডাবল বন্ডটা আবার এটা কত? এটা 1, এটা 2, এটা 3। এই যে ডাবল বন্ডটা 2-3-এ চলে যাবে, আর কোথায় আসবে? 1-এ আসবে। অর্থাৎ ইনলটা তোমার কোথায় চলে যাবে? ইনলটা চলে যাবে কিটো ফর্মে। এইটা হচ্ছে মেন চিহ্নটা, এইভাবে দিতে হয় যে এইদিকে দেখো, আমি কিটোর দিকে বেশি দিচ্ছি, ইনল দিকে কম, মানে কিটো এটাই বেশি থাকে, কম। তার মানে CH3 মতো থাকলো, এইখানে কার্বন, এখানে গেলো সিঙ্গেল বন্ড, এখানে কার্বন, এখানে গেলো সিঙ্গেল বন্ড, হয়ে যাবে CH3, আর এখানে কি? কিটো ফর্ম। এটা হচ্ছে কি? কিটো। তাহলে কিটো ফর্মটা কি থাকে? বেশি থাকে, বুঝছো? এ হইলো ইয়া। তাহলে দুইটা উদাহরণ দিচ্ছি, A দিচ্ছি, B দিচ্ছি, আরেকটা উদাহরণ দিই। বি নাম্বার উদাহরণ, বি না তো সি কিটো নিল 3 নম্বর উদাহরণ। দেখো যেটা বলছিলাম, এই যেটা A, এটা B, আরেকটা উদাহরণ দিব। সেটা কি? দেখো CH3 C ডাবল বন্ড O, তারপর হচ্ছে CH2, তারপর হচ্ছে CO ও ইটি মানে ইথাইল গ্রুপ। এটা একটা ইয়া। এখন খেয়াল করার সমস্যা কোথায় বাঁচবে? এই যে ডাবল বন্ড, এটা এই ধরবো, যেটা সব মানে আর কেউ নাই, 1, এটার 2 ধরবা। এখন দেখো তো 3 এইদিকে, যেটা 3 এমন পরমাণু যার হাইড্রোজেন থাকে, এরও হাইড্রোজেন আছে, এরও হাইড্রোজেন আছে, তাই না? তাহলে কোনটার থেকে সমানু দেখাবা? অবশ্যই এই যে CH2 দেখাবা। CH2 কেন দেখাবো? CH2টা দেখাবা। দেখো কি হয়, এই যে আমাদের 2-3-এর মধ্যে কি আসবে? 1 আর 2 ডাবল বন্ডটা এখানে আসবে, আর 3-এর হাইড্রোজেনটা, 3-এর হাইড্রোজেন সেটা কোথায় যাবে? 1-এ যাবে। তুমি প্রশ্ন মনে আসতেই পারে যে এইটার কেন যায় না, এটা রিজন তুমি পরে বুঝবা। আপাতত এত যেটা পড়াইতেছে এটা একটু ফোকাস করো। কি হয় দেখো তো, এই যে CH2 রাখলাম, CH3, তারপর এখানে কি? C সিঙ্গেল বন্ড OH, এখানে ডাবল বন্ড CH2, এখানে CH2 ছিল, এখন CH থাকবে, একটা হাইড্রোজেন চলে গেছে, তারপর যেমন ছিল তেমন লেখো COOET, বুঝছো? এটারে কি বলা হয়? হচ্ছে অ্যাসিটিক এস্টার, এরকমই অ্যাসিটিক এস্টার। অ্যাসিটিক এস্টারও কি দেখা যায়? কিটোনেল সমৃদ্ধ দেখা যায়। এই হলো কিটোনেলের পার্ট গেল। তারপর আসো মেকানিজম, এটা কেমনি হয়? মেকানিজম জাস্ট বোঝার জন্য দেখো, একটা হচ্ছে অ্যাসিড ক্যাটালিস্ট এর উপস্থিত হয়, অ্যাসিড ক্যাটালিস্টের উপস্থিত হয়। আগে বেস ক্যাটালিস্ট আছে ভালো, বেস ক্যাটালিস্ট এটাকে দেখাই, বেস
ক্যাটালিস্ট, বেস ক্যাটালিস্ট। দেখো এই যে CH3 CO CH3 CO ডাবল বন্ড CH3 না, এখানে আমি কী করলাম CH2 লিখলাম আর একটা হাইড্রোজেন বের করে দেখাইলাম। তারপর তুমি কী করবা, বেস দিবা, বেস মানে ওই দ্বারা বুঝাইলাম মাইনাস, অবশ্যই ইকুইলিব্রিয়াম চিহ্ন। তো কি হয়, এই যে এটা আলফা না, এটা কি আলফা না, এই যে কার্যকরীমূলক, তারপরে কারণটা আলফা। আলফা কার্বনের যে হাইড্রোজেন সেটা হচ্ছে অ্যাসিডিক নেচার, মানে সে H+ হিসেবে বের হতে চায়। তাহলে কি হবে, এই যে OH সে কী করবে, এই যে হাইড্রোজেনটারে নিবে, দেন হাইড্রোজেন পজিটিভ হিসেবে হলে এই বন্ডটা কোথায় যাবে, এই বন্ডটা এই কার্বন নিজে নেবে। তাহলে কী হয়, পরেরটুকু দেখো তো, তাহলে CH3 C, এখানে ডাবল বন্ড O, এখানে কী হলো CH2, এই যে মাইনাসটা কি, কার্বন আয়ন মাইনাসটা। তারপরে দেখো তো কী হয়, তারপরে কি হবে, এই মাইনাসটা এখানে দিবে আর এই বন্ডটা এখানে নিবে। তাহলে কি হয়, পরের পিকেটটা দেখো, এটার বলে অনুরণন, তাই অনুরণন চিহ্ন দিলাম, অনুরণন রেজোনেন্স। তাহলে কি হবে, CH3 C, এখানে ডাবল বন্ড, এখানে CH2, এখানে কি অক্সিজেন মাইনাস। তারপরে আবার ওই যে দেখো H আর H পানি ছিল না, সেটাই ভেবে লিখবা, পানির এখানে লেখো HOH। এই যে মাইনাসটা কী করবে, এই মাইনাসটা তোমার এই পানির Hটা নিবে আর এই বন্ডটা এখানে চলে যাবে, মানে OH হিসেবে আবার বেরিয়ে যাবে। কারণ ক্যাটালিস্ট OH বেরিয়ে গেল, যে লাও সেগুলো আগের মতো বেরিয়ে গেলো। তাহলে কী হইলো, CH3 C, এখানে OH হয়ে গেল আর ওখানে কি CH2, এই যে তোমার কিটো ছিল, এই জিনল এই মেকানিজমে কাজ করে, বুঝছো। তাহলে এইখানে কার্বন আয়নটা ক্রিয়েট হয়, কী চেষ্টা হয়, কার্বন আয়নটা ক্রিয়েট হয়, বুঝছো। তাহলে আমি যদি তোমার এরকম একটা যৌগ উদাহরণ দিই, এরকম যৌগ একটা উদাহরণ দিই, দেখো তো, এটা দিলাম ধরো, তারপরে দেখো তো কী হতে পারে, তুমি নিজে এখন বুঝে যাবা। দেখো এই যে আমার CO, এই যে 1, আবার দেখাই দিই, এই যে 1, এই যে 2, এই যে 3, তাই না, 3 তুমি এটারও ধরতে পারো, এটারও ধরতে পারো, কারণ দুজনের কি আছে, দুজনেরই হাইড্রোজেন আছে। তাহলে প্রাইম দিলাম, এটার প্রাইম দিলাম, 3 তুমি দুইটা ধরতে পারো, কোনটা থেকে সরবে, কোনটা থেকে হাইড্রোজেনটা সরবে। দেখো আমি বলছিলাম কার্বন আয়ন সৃষ্টির মাধ্যমে হয়, যে এইখানে সৃষ্টি হয়, এখান থেকে হাইড্রোজেন সরে তাহলে এখানে কার্বন আয়ন হবে, আর যে এখান থেকে সরে তাহলে এখানে কার্বন আয়ন সৃষ্টি হবে। কার্বন আয়ন এটা যদি সৃষ্টি হয়, এটা কয় ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা কয় ডিগ্রি, এটা হচ্ছে 2 ডিগ্রি, 2 ডিগ্রি কার্বন আয়ন। এটা কয় ডিগ্রি, এটা হচ্ছে 1 ডিগ্রি কার্বন আয়ন। তুমি এখন বলো তো কত ডিগ্রি কার্বন আয়ন স্টেবল বেশি, অবশ্যই 1 ডিগ্রি, 1 ডিগ্রি বেশি স্টেবল কার্বন আয়ন মানে নেগেটিভ। তাহলে কোনটা থেকে সরবে, এটা থেকে সরবে, এটা থেকে সরতে চাইবে না। তাহলে বুঝছো কেন কোনটা থেকে সরে, তাহলে আমি বলতে পারি এখানে OH, এখানে ডাবল বন্ড, এটা একটা কম্পাউন্ড, আবার কি এইখানে OH, এখানে OH, এখানে ডাবল বন্ড। তাহলে কোনটা মেজর, উপরটা কি হবে, 2 ডিগ্রি থেকে উপরটা হবে মাইনর, উপরটা হবে কি মাইনর, নিচেটা কি হবে মেজর, কারণ নিচেটা থেকে 1 ডিগ্রি কার্বন আয়ন সৃষ্টির মাধ্যমে হয়। আশা করি বুঝতে পারছো। যদিও এরকম কোশ্চেন দিলে ফলে বা টাস্ক খেয়ে বসে থাকবে, বাট ইন ফিউচারে এগুলো তোমার ইঞ্জিনিয়ারিংয়ে আসতে পারে, কারণ এগুলো রিলিভেন্ট। তারপর সব বেস ক্যাটালিস্ট দেখলাম, অ্যাসিড ক্যাটালিস্টও দেখাই দিই। অ্যাসিড ক্যাটালিস্ট, অ্যাসিড ক্যাটালিস্ট দেখো আগের মতো CH3 C, এটা কি ডাবল বন্ড ও, এখানে কি CH3 ছিল। ওকে দেখো তুমি অ্যাসিড ক্যাটালিস্ট নিবা, তার মানে H+ নিবা, তাহলে H+ কারে ধরবে, এই যে অক্সিজেন লোন পেয়ার আছে না, এই লোন পেয়ার দিয়ে H+টা ধরবে। তো কি হয়, CH3
সি, এখানে ডাবল বন্ড ও এইচ, কী হয়ে গেছে, এটা পজিটিভ হয়ে গেছে কারণ লোন পেয়ার দিচ্ছে। সিএইচটি সিএইচটির মধ্যে থাকবে, সিএইচটি সিএইচটির মধ্যে থাকবে। হ্যাঁ, তো কি হয় দেখো, যে এইখানে তোমার অক্সিজেনটা তো পজিটিভ, অক্সিজেন পজিটিভ থাকতে চাইবো না, তো কি হবে, এই যে তোমার বন্ডটা সে নিয়ে নিবে, বন্ডটা নিলে কি হয়, বন্ডটা নিলে কি হয় দেখো, এই যে CH3, এই যে CH3, এই যে কার্বন, এই যে কার্বন, এখানে OH এসে বললো, আর এই কার্বনে কি আসবে পজিটিভ, আর এখানে CH2 লিখলাম আর একটা হাইড্রোজেন বের করে দেখালাম। কেন দেখো তো, পজিটিভ থাকবে না, এটা যে অ্যাসিডিক নেচার বলছিলাম, এই যে আলফা হাইড্রোজেন, এটা কি করবে, এখানে আসবে, হাইড্রোজেনটা বের হয়ে যাবে, হাইড্রোজেনটা বের হয়ে যাবে। তাহলে পরের ফিগারটা দেখো তো কি হয়, CH3 COH, এখন এখানে কি ডাবল বন্ড, এখানে CH2, হাইড্রোজেনটা কি হিসেবে রয়েছে H+, তাহলে যে H+ দিয়েছিলা H+ বেড়ে গেল, ক্যাটালিস্টটা তাই ধর্ম হচ্ছে, এটা হচ্ছে কি অ্যাসিডিক ক্যাটালিস্ট, এইভাবে হয়। আর আমরা কি করি, ওটা এক স্টেপ বলে দিয়ে বলি কি টটোমারিজম, ওইটা টটোমারিজম না, টটোমারিজম অনেকগুলো মেকানিজমের মধ্য দিয়ে যায়, এই যে কিটো থেকে ইনল ফর্মে, বুঝছ, আশা করি বুঝতে পারছো। তাহলে এইখানে কোনো কার্বোকেটান সৃষ্টি হলো, হ্যাঁ, এই কার্বোকেটান কি চেঞ্জ হইতে পারে, এটা সবসময় দেখো এই পাশেও কার্বন এই পাশেও কার্বন, এটা তো কোনো ডিগ্রি হয় না, মানে ডিগ্রি বলতে এটা যা হয়েছে তাই, এটা 2 ডিগ্রি 3 ডিগ্রি হতে পারে না, মানে কার্বন ডিগ্রি কি হয়, যে কার্যক্রম ডিগ্রি পজিটিভ যে কার্বন সাথে যুক্ত সেই কার্বন কতগুলো কার্বন সাথে যুক্ত, তাহলে এই কার্বন এটা তো কিটো, মানে কিটো থেকে আসে, কিটোর এই দিকেও কার্বন থাকে এই দিকেও কার্বন থাকে, তাহলে সবসময় 2টা কার্বন সাথে যুক্ত থাকে, তাহলে চেঞ্জ হবে না। তাহলে এটা কোন দিকে গুরুত্ব দিবা, এই ফর্মে যদি হয়, আমার যে অ্যালকিন ক্রিয়েট হইলো, এই যে আমাদের যে অ্যালকিন ক্রিয়েট হইলো, এই অ্যালকিনটার উপর গুরুত্ব দিতে হবে। অ্যালকিন যেটা বেশি স্টেবল সেটা তৈরি হবে, যেটা কম স্টেবল সেটা তৈরি হবে। কত পার্সেন্ট চার্জ বন্ধ হয়ে যেতে চাই না। আচ্ছা দেখো, আমার ফোন বন্ধ হয়ে গেছিলো, তুমি এখানে টাইম দেখলে বুঝতে পারবা, এখন রাত 3টা বাজে, আর একটু আগে যাও, ওখানে দেখবা যে 10:30টার মতো মেবি। এতক্ষণ ধরে ওয়েট করতেছিলাম যে কখন আমার ফোন চার্জ হবে, দেন আমি আবার এই স্মার্টবোর্ডের সামনে এসে দাঁড়াবো। আজকে যে আমার কপালে কী হয়েছে, একবার কারেন্ট চলে যায়, একবার স্মার্টফোন বন্ধ হয়ে যায়, এর মধ্যে আবার আমার মাইগ্রেনের প্রবলেম বেড়ে গেছে, মানে এতক্ষণ ধরে এই লাইট টাইট করে ফ্যান অফ করে মানে অবস্থা খারাপ, এর জন্য 2টা টাফনিল খাইয়া তারপর আমি এই স্মার্টবোর্ডের সামনে এসে দাঁড়ালাম, যাতে মাইগ্রেনের প্রবলেম খুব বেশি না বেড়ে যায়। তো যাই হোক, যেখানে ছিলাম, যখন তুমি অ্যাসিড ক্যাটালিস্ট ইউজ করে এই ব্যাপারটা আগাবা, তখন যে মেকানিজমের মধ্যে দিয়ে যায়, যে কার্বোকেটান সৃষ্টি হয়, সেটা যে কোনো কীটান নাও একই সেম ডিগ্রি। তাহলে কী করতে হবে, যদি একাধিক অ্যালকিন তৈরি হওয়ার চান্স থাকে, তখন কোনটাকে আমরা মেজর ধরবো, কোনটাকে মাইনর ধরবো। মেজর বলতে যেটা বেশি তৈরি হয়, মাইনর বলতে যেটা কম তৈরি হয়। যে অ্যালকিন, যেহেতু অ্যালকিনই তৈরি হয়, তাহলে যে অ্যালকিনটা বেশি স্টেবল সেটা বেশি তৈরি হবে, মানে মেজর হবে, আর যে অ্যালকিনটা কম স্টেবল সেটা কম তৈরি হবে, মানে মাইনর। তাহলে অ্যালকিন মেজর কোনটা মাইনর কোনটা সেটা কীভাবে বুঝবো, দেখো এটা দেখাই দিই। ধরো কি এটা নিলাম, তার আমার দুই দিকে যাওয়ার সম্ভব চান্স আছে, ধরো দুই দিকে যাওয়ার চান্স আছে, একটা কি এই যে এটা, আরেকটা এটা, এটা একটা আলফা, এটা আলফা, তাই না, আলফা থেকে সরতে পারে হাইড্রোজেন। তাহলে দেখো, তাহলে আমি কী করলাম, এখানে OH দিলাম আর এখানে ডাবল বন্ড দিলাম, আরেকটা কি এখানে OH দিলাম এখানে ডাবল বন্ড দিলাম, তাহলে কোনটা মেজর হবে। মনে রাখবা, অ্যালকিনের ক্ষেত্রে সাবস্টিটুয়েন্ট যত বেশি হবে সেটা তত স্টেবল, এটা সাইজেফ নীতি অনুযায়ী সামনে আগাবা। কোন নীতি, সাইজেফ। তো এখানে সাবস্টিটুয়েন্ট দ্বারা কী বোঝায়, এই যে তোমার ডাবল বন্ড না, এই যে এটা তো ডাবল বন্ড, এই ডাবল বন্ডের দেখবা যে দুই পাশে কীরকম ব্রাঞ্চ আছে, দেখো এই যে ডাবল বন্ডের এই দিকেও একটা ব্রাঞ্চ, এই দিকেও একটা ব্রাঞ্চ, মানে এর সাবস্টিটুয়েন্ট 2টা। আর এইখানে দেখো তো, এই অ্যালকিনের এদিকে কোনো ব্রাঞ্চ আছে না, শুধু কি ওই দিকে ব্রাঞ্চ, তার মানে এর সাবস্টিটুয়েন্ট একটা। এটা হচ্ছে সিম্পল ভাবে ব্যাখ্যা। তাহলে এইটার যে সাবস্টিটুয়েন্ট বেশি, এটা স্টেবল, এটাই কি, এটা হচ্ছে মেজর, এটাই কি মেজর। আরটা হলো তো ভয়েসও কমে গেছে, আমার ভয়েস কমে গেছে, মানে জোরে কথা বলতে পারতেছি না, আজকে ধকল গেছে অনেক, এই সকাল থেকে এখন পর্যন্ত আমি ঘুমাই নাই। যাই হোক, এটা আশা করি বুঝছো। এইটা আবার বলতেছি, এই মেকানিজম তোমার একাডেমিকে লাগবে না, জাস্ট ইঞ্জিনিয়ারিং যারা প্রিপারেশন নিতেছ তারা একটু জেনে রাখো। ভুট করে কি করে 2-1টা কোশ্চেন একটু কঠিন করে ফেলে, তো এরকম যদি দেয় তখন কাজে লাগতে পারে, বাট ওই দৃষ্টিতে মানে একাডেমিক পারপাসে এটা খুব একটা ইম্পর্টেন্স না, জাস্ট জানার জন্য জানবা। ওকে, তারপর আসো আরও কিছু, আমরা তো কিটো ইনলটা পড়লাম, টটোমারিজমের আরও অনেক ক্ষেত্র আছে, এখানে আমি 4টা রাখছি ক্ষেত্র,
এই 4টা ক্ষেত্র ছাড়াও আরও আছে, বাট এই 4টাই তোমার ইম্পর্টেন্ট, একাডেমিকের জন্য না, অ্যাডমিশনের জন্য, বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা। দেখো ইমিন, ইমিনটা কি? ইমিনটা হচ্ছে কার্বন ডাবল বন্ড নাইট্রোজেন, এই গ্রুপটাকে বলা হয় ইমিন। হাত যদি মিলাও, কার্বনের হাত তো 4টা, 2টা হয়েছে, আর 2টা আছে না, দাও 2টা, 1 2। নাইট্রোজেনের হাত 3টা, 2টা হয়েছে, তাহলে আরেকটা আছে, এটা হচ্ছে ইমিন। আর ইনামিন কি? ইনামিন কি? ইনামিন হচ্ছে ইন, এই যে ইনের জন্য ডাবল বন্ড, ইনের জন্য ডাবল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ড, এই যেটা হচ্ছে ইন হইলো। তারপর অ্যামিন, অ্যামিন কি হয়? নাইট্রোজেন থাকে, তার নাইট্রোজেনের হাত মিলাও, 3টা হাইড্রোজেন, 3টা, আর এর হাত যদি মিলাও, এই হচ্ছে তোমার কি ইনামিন, বুঝছো? যেমন কিটোইনল, এখন ইমিন ইনামিন এরকম টোটোমার্জন হবে। দেখো এরকম টোটোমার্জন, আমরা প্রথমে একটা ইমিন নেই, ইমিন নেই, CH3 CH ডাবল বন্ড নাইট্রোজেন হাইড্রোজেন, এটা কি? এটা হচ্ছে ভাই আমাদের ইমিন, এটা হচ্ছে আমাদের ইমিন। কেন? এই যে কার্বন ডাবল বন্ড নাইট্রোজেন, কার্বন ডাবল নাইট্রোজেন ইমিন। তো তারপর তো মিলাও, 1 2 3 হিসাব করে মিলাও, 1 2 3 হিসাব করে মিলাও। তো বলছিলাম ওই যে ডাবল বন্ড যুক্ত, যেটার মধ্যে একজন হবে এ আরেকজন হবে বি, এটা হচ্ছে 1, তাহলে এটা 1, এটা কি? এটা 1, এটা কি 2, আর এটা কি 3, এই 3 হাইড্রোজেন আছে। হ্যাঁ, তারপর তোমার শিফট হবে হাইড্রোজেন 3 নং থেকে 1 নং যাবে, তার মানে এইখান থেকে হাইড্রোজেন কোথায় যাবে? এইখানে যাবে। এইখান থেকে হাইড্রোজেন কোথায় যাবে? এই 1-এ যাবে। আর 1 2 ডাবল বন্ড, সেটা কত যাবে? সেটা 2 3-এ যাবে, টোটোমাইজন, তাই না? তো করো পরেরটুকু। কি হবে? এখানে CH একটা হাইড্রোজেন চলে গেছে, তাহলে কি থাকবে? CH2, এখানে আশা করি বুঝতে পারছো। আর এখানে সিঙ্গেল বন্ড ছিল, তাহলে কি হয়ে যাবে? ডাবল বন্ড হবে, দেওয়া ডাবল বন্ড। তারপরে CH এর মধ্যে থাকলো, তারপরে কি হবে? এখানে ডাবল বন্ড ছিল, ডাবল বন্ড থাকবে না, হয়ে যাবে কি? সিঙ্গেল বন্ড। NH ছিল, নতুন করে একটা হাইড্রোজেন আছে, কি হয়ে গেছে? NH2, এটার নাম কি? এই যে ডাবল বন্ড নাইট্রোজেন, ডাবল বন্ড নাইট্রোজেন, ওটা কি বলছে? ইনামিন। তার মানে এটা হচ্ছে ইনামিন, বুঝছো? ইনামিন, ইনামিন। আশা করি তুমি বুঝতে পারছো। ইমিন আর এটা কি? ইনামিন, এরকম টোটোমার্জন হইতে পারে। তারপর আসো নাইট্রোসো, নাইট্রোসো মানে কি? নাইট্রোসো মানে যে নাইট্রোজেন ডাবল বন্ড অক্সিজেন, নাইট্রোজেন ডাবল বন্ড অক্সিজেন। নাইট্রোজেনের হাত কটা হইতে পারে? 3টা, 1 2, আরেকটা আছে, এই যে একটা, আরেকটা, বুঝছো? আর মুক্ত যদি দাও, মুক্ত যদি দিবা। আর অক্সিজেনের, বুঝছো তো, অক্সিজেন হাত 2টা হয়ে গেছে। আর অক্সাইম কি? অক্সাইম হচ্ছে 1 কাইন্ডস অফ ইমিন, ইমিন, ইমিন গ্রুপ থাকবে অক্সাইমে। তো পার্থক্যটা কি? এই যে কার্বন ডাবল বন্ড নাইট্রোজেন দিলাম, তাই না? তারপর হাত মিলাবো, এই যে আর এই যে একটা হাতে, না, এটা হচ্ছে ইমিন। এই যে ফাঁকা আছে না, নাইট্রোজেনের পর একটা ফাঁকা, এই যে ফাঁকা, ফাঁকার মধ্যে যদি OH দাও, তখন হচ্ছে কি? অক্সাইম বলা হয়। বিশ্বাস করো ভাই, তোমাকে একই সাথে আমি টোটোমার্জন বুঝাইতেছি, এই ফাংশনগুলোর নামও তোমার শিখিয়ে দিতেছি। এগুলো কিন্তু মানে যেমন বেসিক তেমন এগুলো ইম্পর্টেন্টও। কোন পারপাসে? যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতেছে, এরকম বইটা একবার কোশ্চেন আসছে, কয়েকটা গ্রুপ দিয়ে বলছে এগুলো নাম লেখো। যেমন ইনামিন, ইনামিন দিতে বলছে। এখন ইনামিন কি কেউ জানবে না, অক্সাইম দিতে পারে, জানতে হবে এগুলো, বুঝছো? এগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপর আসো এটা টোটোমার্জনটা দেখা দিই। নাইট্রোসো এরকম একটা কম্পাউন্ড নেই, CH3, ওকে। তারপর কি লিখবো? নাইট্রোজেন, মানে যৌগ তো তোমার দিয়েই থাকবে, তুমি খালি বুঝো ব্যাপারটা। নাইট্রোজেন ডাবল বন্ড অক্সিজেন, এটা ধরো, এটা তো কি? এই যে আছে নাইট্রোসো কম্পাউন্ড। তারপর তুমি মিলাবা, 1 2 3 হিসাব করো, 1 2 3 হিসাব করো। এই যেটা 1, এটা এ, এটা এর মতো কল্পনা করো, এটা বি এর মতো কল্পনা করো, এটা সি এর মতো কল্পনা করো। 3 নম্বর হাইড্রোজেন আছে কিনা? হ্যাঁ আছে, আছে। তাহলে কি হবে? তাহলে কি হবে? এই যে 3-এর হাইড্রোজেন 1-এ যাবে, 3-এর হাইড্রোজেন 1-এ যাবে, বা তুমি চাইলে এ দিতে পারো, 3-এর হাইড্রোজেন 1-এ যাবে, আর 1 দিয়ে ডাবল বন্ড 2 3-এ যাবে। এই হচ্ছে কি টোটোমারিজম।
তারপরে করো কি হয়ে যায়, যে কম্পাউন্ডটা হয় সেটা করো। CH2 ছিল, কি থাকবে? CH2, সিঙ্গেল বন্ড ছিল, ডাবল বন্ড। CH2 সিঙ্গেল ছিল, ডাবল বন্ড। নাইট্রোজেন সিঙ্গেল বন্ড, নাইট্রোজেন সিঙ্গেল বন্ড, OH। এই যে এটার নাম কি? এটার নাম কি? এটার নাম হচ্ছে নাইট্রোসো। এটার নাম হচ্ছে নাইট্রোসো। তাহলে নাইট্রোসো থেকে কি হইলো? অক্সাইম। এটা বলে নাইট্রোস অক্সাইম টোটোমারিজম। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, বুঝছো না? ঠিক আছে, তারপর যদি কি আছে, এরপর হচ্ছে অ্যামাইড ইমিডল টোটোমারিজম। অ্যামাইড ইমিডল টোটোমারিজম, দেখো তো অ্যামাইডের এইটা কি, সংকেতটা কি? CO NH2। যেটা হচ্ছে অ্যামাইডের সংকেত। তারপর এই টোটোমারিজমটা করে ফেলি। CH3, তারপরে CO, এরপরে NH2 নিলাম, NH2। এটা হচ্ছে কি? অ্যামাইড। তারপর তুমি 1 2 3 নাম্বার হিসাব করো। 1 2 3 হিসাব করো, 1 2 3 হিসাব করো, ভালো করে খেয়াল করো। এটা 1, এটা 1, এটা কি? এটা 2, 3 কোনটার ধরবা? 3 কোনটার ধরবা? তুমি বলবা যে এই যে 3 হাইড্রোজেন আছে, আবার এই যে 3 হাইড্রোজেন আছে, এইটারে 3 ধরতে হবে, এটা ধরা যাবে না। কেন? পরে বলতেছি, আগে তুমি বোঝার চেষ্টা করো। তাহলে কি করবে? 3 থেকে হাইড্রোজেন 1-এ যাবে, আর 1 2 ডাবল বন্ড 2 3-এ যাবে। এটা আগে করে নিই, তারপর তোমরা বলি কেন হচ্ছে ওই কার্বন থেকে যাবে না। তাহলে এখানে CH2 মধ্যে থাকলো, ওকে, সিঙ্গেল বন্ড থাকলো, কার্বন, এখানে একটা বন্ড, OH হয়ে গেল, এখানে ডাবল বন্ড, এখানে NH, এখানে NH। এটার নাম হচ্ছে ইমিডল, এটার নাম হচ্ছে ইমিডল। এখন আসো, এটার নাম কি? এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যামাইড, এটার নাম হচ্ছে অ্যামাইড। তাহলে অ্যামাইড, এটা হচ্ছে অ্যামাইড, আর এটা হচ্ছে ইমিডল। তাহলে অ্যামাইড ইমিডল টোটোমারিজম। ওকে, অ্যামাইড ইমিডল টোটোমারিজম। এখন আসো, কেন এটা থেকে সরে না? এই যে এইটা থেকে এই কার্বন থেকে যদি সরে, এই কার্বন থেকে সরে, তাহলে হাইড্রোজেন কীভাবে বের হয়? মেকানিজম দেখছি, হাইড্রোজেন বের হয় কি? প্লাস হিসেবে, কার্বনটা কি যাবে? মাইনাস হয়ে যাবে না? তাহলে কার্বন হয়ে যাবে মাইনাস। আর যদি ওই যে ওইখান থেকে সরে, নাইট্রোজেন থেকে সরে, তাহলে নাইট্রোজেনটা কীভাবে সরে? নাইট্রোজেন যদি সরে, তাহলে নাইট্রোজেন কী হবে? নাইট্রোজেন মাইনাস। এখন তুমি আমার বলো কোনটা সিস্টা বল, C মাইনাস নাকি N মাইনাস? কমন সেন্স খাটাও বা এক্সপ্লেনেশন যদি দাও, কি হবে? কোন মাইনাস স্টেবল হবে? মাইনাস মানে কি? নিজের মধ্যে ইলেকট্রন রাখা। নাইট্রোজেন আর কার্বনের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ? নাইট্রোজেন না? নাইট্রোজেন মোর ইলেকট্রোনেগেটিভ, আর কার্বন ইলেকট্রোপজিটিভ বলতে পারো বা লেস ইলেকট্রোনেগেটিভ বলতে পারো। তার মানে আমাদের এইটা হচ্ছে কি? স্টেবল। এটা কি? স্টেবলের স্টেবিলিটির ক্রম। এটা কি? স্টেবিলিটির ক্রম, বুঝছো? ওই জন্য আমার কি হয় না, আমার ওই কার্বন থেকে হাইড্রোজেন সরে না। আশা করি তোমরা বুঝাইতে পারছি। বুঝছো? ওকে, তারপরটা আসো, নাইট্রোজেন, তারপর হচ্ছে নাইট্রোজেন, ডাবল বন্ড অক্সিজেন, আর যে একটা যে মুক্তজোড় থাকে, সেই মুক্তজোড় দিয়ে সন্নিবেশ সমযোজী বন্ধন করে আর একটা অক্সিজেনের সাথে। নাইট্রোজেনের বন্ড কয়টা? 3টা না? 1 2 এটারে গণনা করেন, এটা তো মুক্তজোড় দিয়ে করছে। আর ওই যে অযৌগল ইলেকট্রন, সেটা দিয়ে কয়টা করে? 3টা করেন, 1টা 2টা, এই যে আরেকটা, ওই যে আরেকটা, বুঝছো? এটা হচ্ছে নাইট্রো। এবং নাইট্রো কম্পাউন্ড দিয়ে আমরা টোটোমারিজম বানাই। দেখো, CH3, তারপরে কি? নাইট্রো কম্পাউন্ড, এই যে নাইট্রো, ডাবল বন্ড অক্সিজেন থাকবে,
আর এই যে মুক্তযুদ্ধে কি করে, একটা সন্নিবেশ সমযোজী বন্ধন করে কার সাথে, অক্সিজেনের সাথে। তো অক্সিজেন মাইনাস নাইট্রোজেন কি হয়, প্লাস হয়। নাইট্রোজেন কি হয়, প্লাস হয়। ওটা আমরা জানি, আগে থেকে জানি। নাইট্রোজেন মাইনাস নাইট্রোজেন প্লাস অক্সিজেন মাইনাস হয়, যেহেতু তার মুক্ত ইলেকট্রন গ্রহণ করছে। ওইটা আমাদের ফোকাস না, আমাদের ফোকাস অন্য কিছুতে। কোনটাতে, ওই যে কোনটা থেকে কোনটা মুখ হয়। এটা এক, এটা এক, এটা দুই, এটা তিন। তো কি হবে বলো, বুঝছোই তো। এই তিনের হাইড্রোজেন কোথায় যাবে, একে যাবে। আর এক দুই ডাবল বন্ড করতে যাবে, দুই তিনে যাবে, তাই না? হয়ে গেল। টোটোমার্জিয়াম একদম পানির মতো, আশা করি বুঝতে পারছো। তাহলে সিএইচ ছিল কি থাকবে, এখানে থাকবে CH2, এখানে সিঙ্গেল বন্ড ছিল কি হয়ে যাবে, ডাবল বন্ড, নাইট্রোজেন নাইট্রোজেন। ওটা যেমন ছিল তেমন দাও, এখানে ডাবল বন্ড ছিল, এখানে সিঙ্গেল বন্ড, আর এখানে ওইস এসে পড়বে। এটার নাম হচ্ছে অ্যাসিটোনাইট্রো। এটার নাম কি, অ্যাসিনাইট্রো। এটার নাম অ্যাসিটোনাইট্রো। লিখে রাখো, এটা হচ্ছে নাইট্রো, এটা হচ্ছে নাইট্রো, আর এটা হচ্ছে অ্যাসিনাইট্রো। অ্যাসিনাইট্রো। আশা করি টোটোমারিজম নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। টোটোমারিজম আমি ক্লিয়ার করতে পারছি। আমাদের টোটোমারিজম কি শেষ, আরও কি আছে? এখন এতক্ষণ ধরে যা পড়াইলাম সেটার কয়েকটা কোশ্চেন আমি সলভ করে দিব, এবং এইগুলোই আসছে, বুঝছো। আসো, নিজের কোটির কার্যকরীমূলক সমানতা সম্ভব কোনটা হবে? অ্যালকাইল হ্যালাইড সম্ভব হবে, অ্যালকাইল সম্ভব হবে না। ধরো আমি তোমার এরকম একটা নিলাম, বুঝাই ধরো, তাহলে তুমি আবার ক্লিয়ার হইতে পারবা। কোশ্চেনগুলো আমি বুঝাই সলভ করে দিই। ধরো আমার এই যোগটা নেই, 1 2 3 4, এখানে একটা ব্রোমিন দিলাম, এখানে কি দিলাম, ব্রোমিন দিলাম। তারপর কি করতে পারি, এটা একটা যৌগ না, অ্যালকাইল হ্যালাইড, এটা তো অ্যালকাইল হ্যালাইড। কি করতে পারো, 1 2 3, 3 কার্বন বিশিষ্ট নিয়েছি না, আমি 4 কার্বন নিয়ে দেখাই যাও। 1 2 3, 4 কার্বনের অ্যালকেন, 4 কার্বনের অ্যালকাইল, এখানে কি করলাম, ব্রোমিন দিলাম। ওকে, এটা তুমি আরও কিছু করতে পারো না? হ্যাঁ করতে পারি। 1 2 3, বিশ্বাস করো এইগুলো আমি কোশ্চেন জাস্ট রাখছি, সলভ কী হবে তাও আমি দেখে আসি নাই, এখন আমি তোমাদের সাথে করতেছি। এতটুক আমি তোমার মানে আমারও বিশ্বাস তো আছে, যা বিশ্বাস না থাকলে তো ক্লাস দেখার কোনো দরকার নাই, এটা আমি দেখিও নাই, আমি জাস্ট তোমাদের সাথে এখন প্র্যাকটিস করতেছি। আর সমানতা পার্টটা আমার অনেক পছন্দের, মানে অর্গানিক পার্টটাই আমার পছন্দের, এটা দেখার ওইরকম দরকার নাই। দেখো 1 2 3 4, এখানে কি করলাম, ব্রোমিন দিলাম, তাই না? এখানে ব্রোমিন দিলাম, এইভাবে কমেন্ট করা যায়। হাতে আমার 4 কার্বন আছে, তাই না? 4 কার্বন দিয়ে আমি অ্যালকাইল ব্রোমাইড বানাইতেছি। 3 কার্বন দিয়ে বানাও তো, 3 কার্বন দিয়ে বানাও। 1, এখানে দেখাই দিই, 3 কার্বন দিয়ে বানাও। 1 2 3, এই যে 1 2 3, আরেকটা কি করলাম, কার্বন এখানে দিলাম। দেন তুমি কি করো, ব্রোমিন এখানে দিতে পারো না? হ্যাঁ এখানে দেওয়া যায়। আবার কি করা যায়, 1 2 1 2, এই 3 দিলাম, ব্রোমিন এখানে দেওয়া যায়। দেওয়া যায় কিনা? হ্যাঁ দেওয়া যায়। তাহলে যতগুলো বানাইলাম এগুলো কি কার্যকরীমূলক সমানতা? না রে ভাই, কার্যকরীমূলক না। কেন? কারণ এই যে এই দুইটা, কোন দুইটা, এই যে এই দুইটা কি সমানো? এই দুইটা কি সমানো বলো তো? ফাংশনাল গ্রুপ ভিন্নতা। তার মানে এই সমানটা হচ্ছে তোমার ফাংশন গ্রুপ একই তো, বিআর জাস্ট পজিশন ভিন্ন হয়েছে। তার মানে কি, পজিশনাল আইসোমারিজম। সিমিলার তো এই দুইটাও কি, পজিশনাল আইসোমারিজম। বুঝছো? তো এই ভেঙে করতে পারো। তাহলে অ্যালকাইল হ্যালাইড সম্ভব না। অ্যালকাইল হ্যালাইড কি সম্ভব না। অ্যালকেন আবার কেমনে হয়? অ্যালকেন তো ভিন্নতাই নাই, তাহলে এটাও সম্ভব না। অ্যালকেন সম্ভব না কেন? এই যে আমি 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন নিলাম, এটা কি করতে পারবা, এটা করতে পারবা। মানে ধরো কথার কথা, অ্যালকেন নিয়ে একটা 4 কার্বনের 1 2 3 4, কি করা যায়, 1 2 3 করলা, এখানে একটা দিলা, তাহলে কি হয়েছে, এটা কি, এটা চেনের ভিন্নতা। তাহলে কি এটা হচ্ছে, দেখছো ঘাম পড়ে আমার ইয়ে থেকে, এটা হচ্ছে চেন আইসোমারিজম। অথবা এটা লেখো 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, এখানে একটা দিলাম। অথবা 1 2 3 4 5, এখানে না দিয়ে এখানে দিলাম, তাহলে এটা কি, এটা হচ্ছে পজিশনাল আইসোমারিজম। তাহলে অ্যালকেন কি দেখায়? অ্যালকেন দেখায় তোমার পজিশনাল সিআই দেখায় আর পিআই দেখায়, বুঝছো? সিমিলারিতে অ্যালকাইন কার্যকরীমূলক সমানতা। হ্যাঁ, এটার অ্যান্সার কি হইতেছে, অ্যালকাইন
এবং অ্যালকিন। অ্যালকিন কি হয় না, অ্যালকাইনই হয়, অ্যালকাইনি হবে মেবি, বুঝছো? অ্যালকাইন হবে, কারণ কার্যক্রম সময় আমি কিন্তু দেখাই দিচ্ছি, মানে কার্যক্রমূলক কি, কার্যক্রমূলকটা সেম থাকবে, বা সেটা কি থাকবে, তোমার হচ্ছে গঠনে ভিন্নতা পাবা, তাই না? যদি মনে করে দেখো, কার্যক্রম সমতা সুন্দর করে তোমার দেখাই দিচ্ছি। সর্বপ্রথম এই যে দেখো, আণবিক সংখ্যা সেম, শুধু কি ফাংশনাল গ্রুপ ভিন্ন, ফাংশনাল গ্রুপ ভিন্ন। এই ফাংশনাল গ্রুপ ভিন্ন কারণে স্ট্রাকচার কি হয়ে যায়, ভিন্নতা হয়ে যায়। এগুলো সব এখানে দেখানো হয়েছে। কই কোশ্চেনটা কই, তাহলে কোনটা হবে? এই অ্যালকাইনটা সেম রাখা তুমি কি করতে পারবা, ভিন্ন ভিন্ন জায়গায় রাখতে পারবা। তারপর আসো, যদি ওই আগের কোশ্চেনটা ওইরকম কথা আসে না, ওটা আমি একটা বই থেকে মনে নিয়েছিলাম, কোন ইংলিশ রাইটারের বই থেকে, মনে নেই আমার। তো যাই হোক, এরপরে দেখো, টটোমার মেটামার কার্যক্রমমূলক সমাণু অবস্থান সমাণু এই যে করে দিচ্ছে। দেখো তো, এই যে সিএইচও আর যে কি আছে ওইস, ফাংশনাল গ্রুপের ভিন্নতা না, একটু আগে বলে আসলাম, এই জন্য তোমার একটা স্লাইডটা দেখাই দিচ্ছি। ফাংশনাল গ্রুপ ভিন্ন থাকলে কি হয়, দেখবা যে আণবিক সংকেত সেম, দুইটারই কি আণবিক সংকেত সেম, এটারও যে আণবিক সংকেত, এটারও তাই আণবিক সংকেত, কিন্তু ফাংশনাল গ্রুপের ভিন্ন, তাহলে কি সমাণু, কার্যক্রমমূলক সমাণু। বুঝতে পারতেছ? আশা করি বুঝছো। তারপরে এইখানে দেখো, এটার মলিকুলার ফর্মুলা, এটার মলিকুলার ফর্মুলা সেম। মলিকুলার ফর্মুলা কত, কার্বন কয়টা, 2টা, হাইড্রোজেন কয়টা, হাইড্রোজেন 6টা, আর অক্সিজেন ওইটাও একই, ওইটারও কি একই। তাহলে আণবিক সংখ্যা সেম, বাট কি কি ফাংশনাল গ্রুপ ভিন্ন, ফাংশনাল গ্রুপ ভিন্ন। তাহলে কি হবে, এটার ফাংশনাল গ্রুপ ইথার আর এটার ফাংশনাল গ্রুপ অ্যালকোহল। কার্যকরীমূলক সমানতা, এটা এইটা মানে ভরে আসা বা কোনো একটা ইয়েতে আসা, মানে তোমাদের একাডেমিক কোশ্চেন ওই। তারপরে কই, এরপরে দেখো, প্রোপানন কোন ধরনের সমানতা প্রদর্শন করে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রোপানন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তাই কি কোনটা, কিটো ইনল টটোমারিজম, কিটো ইনল টটোমারিজম, টটোমারিজম, কিটো ইনল টটোমারিজম, এখানে কোনটা দেওয়া আছে, টটোমারিজম দেখে আসছি। বুঝতেছ? খুব কঠিন কোশ্চেন কিন্তু না। তারপর কোন সমানতা আপনাপনি ঘটে, এটা আসে, বুঝলাম না কোনটা, টটোমারিজম, টটোমারিজম, টটোমারিজম। এটা কি গতিশীল সমানতা, গতিশীল, গতিশীল সমানতা, এখানে কোনটা আছে, টটোমারিজম। বুঝছ? নিচের কোনটি কিটো ইনল টটোমারিজম প্রদর্শন করে, এখানে অ্যান্সার প্রোপানন দিয়ে রাখছি। যাই হোক, যেটা আমি নিজে টাইপ করছি, প্রোপানন, এই যে প্রোপানন, ওটা তো কোনো ইয়ের কথা না, এটা ইয়ে করে দিই, প্রোপানন, এটা আবার কি, এখানে ওয়ার্ড দিলাম প্রোপানন। বুঝছো? তারপরে শেষ। এই হচ্ছে আমাদের এই পর্ব। আমি চাইছিলাম যে সমান সংখ্যাও এই পর্বে রাখার। আমি তোমাদের শুরুতে বলছি যে 3টা পর্ব শেষ করবো, বাট আমি 3টা পর্বে না, 4টা পর্বে। প্রথম পর্বে যেটা দেখালাম গাঠনিক সমানতা 4-5 প্রকারের, সেটা দেখে ফেললাম। এর পরের পর্বে আমি দেখাবো হচ্ছে তোমার হচ্ছে সমান সংখ্যা, এই যে সমান সংখ্যা নির্ণয় পরের পর্বে। এটা খুবই 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 ইম্পর্টেন্ট, যেটা অধিকাংশ স্টুডেন্টই পারে না, নেগলেক্ট করে, খুব কঠিন বলে, বাট এটা মোটেও কঠিন না, একদমই সহজ, বুঝলে সহজ, না বুঝলে অনেক কঠিন। এরপরে দেখাবো 3rd নাম্বার পর্বে, এর হচ্ছে জ্যামিতিক সমানতা, আর 4th নাম্বার পরে আলোক সমানতা। ঠিক আছে? তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করিও, আর ফ্রেন্ডদের মাঝে একটু শেয়ার করিও, এটা তোমাদের কাছে আমার হাম্বল রিকোয়েস্ট। আর ভিডিওর মধ্যে আমি চেষ্টা করি সঠিক যে এক্সপ্লেনেশন সেটারই দেওয়ার। এর মধ্যেও যদি কোনো ত্রুটি পাও, সেটা আমাকে নির্দ্বিধায় আমার যে ইনবক্স আছে বা কমেন্ট সেকশন আছে সেখানে জানাতে পারো, ভুল আমার হইতে পারে, কোনো সমস্যা নেই, বাট আমি চেষ্টা করি সঠিকটা পড়ানোর। আর এখন আমার কি, আমি চাইছিলাম যে সমান সংখ্যাটাও তোমাদের এই পর্বে দিব, বাট না, দিব না কিসের জন্য, কারণ অনেক বড় হয়ে যায়। যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।